আসসালামু আলাইকুম সবাইকে। সাউন্ড ক্লিয়ার কিনা তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু জানাই। সৌরভ বলতেছে দিনাজপুর থেকে হাই। সৌরভ, নয়ন, ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড শোনা যাচ্ছে কিনা এন্ড সবকিছু ক্লিয়ার কিনা একটু জানাই। সবকিছু ক্লিয়ার? আমরা শুরু করে দিব। 2 মিনিট আর একটু দেখি। যাই সিলেবাস কবে শেষ দিলাম? খোলা দেখা যাচ্ছে? দেখো তো। খোলা দেখা যাচ্ছে? আমিও ক্লাস দেখতেছি, আমার এখানে একদম ক্লিয়ার। তোমার নেট কানেকশন চেক করো। আমরা শুরু করে দিই। হ্যাঁ, আচ্ছা। তো দেখো লাস্ট ক্লাসে আমরা অক্সাইডগুলো সম্পর্কে জানছিলাম, দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো কি অক্সাইড তৈরি করে, ওগুলো ধর্ম কিরকম, তারপর সম্পর্ক নিয়ে হালকা একটু ধারণা রেখেছিলাম। আজকে দেখো, আজকে হচ্ছে আমরা বন্ধন নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিই। যারাই আছো ক্লাস করো। ওকে, দেখো ফার্স্টে আমরা রাসায়নিক বন্ধন সম্পর্কে জানবো। রাসায়নিক বন্ধন মানে কি? রাসায়নিক বন্ধন ইজি ভাষায় যে একটা পরমাণু সে হচ্ছে একটা হয় সে ইলেকট্রন ত্যাগ করবে, গ্রহণ করবে, বা সে ইলেকট্রন শেয়ার করবে, এর মাধ্যমে একটা রাসায়নিক বন্ধন তৈরি করবে। ঠিক আছে, একটা বন্ধন তৈরি করবে যার মাধ্যমে একটা যৌগ তৈরি করবে। তাহলে দেখো রাসায়নিক বন্ধন বলতে কি বোঝাচ্ছে? রাসায়নিক বন্ধন হলো পরমাণুসমূহের মধ্যে ইলেকট্রন ত্যাগ ও গ্রহণ অথবা শেয়ার করার মাধ্যমে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের মতো অধিক স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করে অণু গঠন করা। বেসিক্যালি আমি এর আগের ক্লাসে বলছিলাম যে প্রত্যেকটা আমরা যেরকম আমাদের সমাজে কিছু আইডল থাকে তাদের মতো হতে চাই, সেরকমই পর্যায় সারণী যে মৌলগুলো তারাও তাদের আইডল নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চায়। তো এই নিষ্ক্রিয় গ্যাসের মতো হওয়ার জন্য কিছু মৌল দেখা যায় ইলেকট্রন গ্রহণ করতেছে, কিছু হচ্ছে ত্যাগ করতেছে, তারপরে কিছু হচ্ছে ইলেকট্রন শেয়ার করতেছে। এর মাধ্যমে তারা একটা বন্ধনে আবদ্ধ হচ্ছে। এটাকে আমরা কি বলবো? রাসায়নিক বন্ধন বলবো। ঠিক আছে, আচ্ছা। তো দেখো কোনটা আয়নিক বন্ধন, কোনটা সমাজের বন্ধন, এগুলো একদম 9-10 লেভেলের জিনিস। তারপরেও আমি বলতেছি আয়নিক বন্ধন মানে কি? একটা ধাতু এবং একটা অধাতুর মধ্যে হবে। তো এখন অনেক সময় দেখা যায় কি আমরা ধাতুই চিনি না। তো ধাতু চেনার জন্য একটা শর্টকাট ট্রিক হচ্ছে, বেশিরভাগ ধাতু লাস্টে হচ্ছে একটা, দুইটা বা তিনটা ইলেকট্রন থাকে। ধাতুর ক্ষেত্রে লাস্টে একটা, দুইটা বা তিনটা ইলেকট্রন থাকে। আরেকটা জিনিস হচ্ছে ধাতুর লাস্টে হচ্ছে আম থাকে। কি থাকে? আম। এই আম হচ্ছে বেসিক্যালি এরকম থাকে, কিন্তু আমি এভাবে করে মনে রাখতাম, আম দিয়ে মনে রাখতাম। তাহলে ধাতুর লাস্টে কি থাকে? আম থাকে, এবং ধাতুর লাস্ট হচ্ছে একটা, দুটো বা তিনটে ইলেকট্রন থাকে। যেরকম লিথিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। তো এই যে আম ওয়ালাগুলো হচ্ছে আমাদের ধাতু। তো একটা ধাতু এবং একটা অধাতুর মধ্যে সবসময় ধাতু হচ্ছে কি করে? ইলেকট্রন দেয়। ধাতু হচ্ছে পজিটিভ চার্জ, আর অধাতু হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, তাহলে অধাতু হচ্ছে নেগেটিভ চার্জ। তো এই ধাতু এবং অধাতুর মধ্যে সবসময় কি বন্ধন তৈরি হয়? আয়নিক বন্ধন তৈরি হয়। ঠিক আছে, কেন আয়নিক বন্ধন বলছি? কারণ এখানে দুইটা আয়নের শেয়ার হচ্ছে, পজিটিভ আয়ন নেগেটিভ আয়নের মধ্যে একটা বন্ধন তৈরি হচ্ছে, জন্য নাম দিচ্ছি ওকে আয়নিক বন্ধন। এবং এখানে কোন বল কাজ করে? স্থির তড়িৎ বল কাজ করে। ঠিক আছে, আচ্ছা। দেখো ধাতু অধাতু পরমাণুর যোজ্যতা স্তরে, যোজ্যতা স্তর মানে হচ্ছে সবচেয়ে লাস্টের স্তরটা। এটা না অনেকে ভুল করে। তোমাকে প্রশ্নের মধ্যে তোমাকে বলছে লিথিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত, বা ধরো লিথিয়াম না বলি, ধরো বলছে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কত। যোজ্যতা ইলেকট্রন মানে কি? ক্লোরিনের লাস্টের
শেলের মধ্যে ওর যে শেষ কক্ষপথ সেখানে কয়টা ইলেকট্রন আছে সেটা হচ্ছে যোজতা ইলেকট্রন। আর যোজনী মানে কি, তার ওই লাস্টে কক্ষপথে 8টা বা 18টা, 8টাই নর্মালি 8টা ইলেকট্রন হইতে বা 2টা ইলেকট্রন হইতে কয়টা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করা লাগতেছে। তো দেখো ক্লোরিন লাস্ট আছে 7টা, তো তার হচ্ছে 1টা ইলেকট্রন গ্রহণ করা লাগে। তাহলে ক্লোরিনের যোজনী হচ্ছে 1, কিন্তু ক্লোরিনের যোজ্যতা কত, যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7। এটা একটা কমন মিস্টেক যেটা সবাই করে, ঠিক আছে। তাহলে দেখো অতিস্থায়ী ইলেকট্রন বিন্যাস অর্জন করে যথাক্রমে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন সৃষ্টি করে সহকারে তড়িৎ যোজী বন্ধন, ঠিক আছে। যেরকম ধরো একটা সোডিয়াম আয়ন, এটা হচ্ছে সোডিয়াম আয়ন, আর হচ্ছে ক্লোরিন আয়ন, এটা একটা পজিটিভ চার্জ, ধনাত্মক আর ঋণাত্মক চার্জ, ঠিক আছে। এদের মধ্যে যে বন্ধনটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে স্থির তড়িৎ বন্ধন, বা সেটাকে আমরা কি বলি, আয়নিক বন্ধন বলি। এই সংখ্যাগুলো একটু খেয়াল করবা। তো আয়নিক বন্ধনগুলো নরমালি কাদের মধ্যে হয় দেখো, আমি একটু আগে বলছিলাম যে ধাতু এবং অধাতুর মধ্যে। তো ধাতুর একটা কমন কয়েকটা ধাতু আমরা জানি কি, গ্রুপ 1 এবং গ্রুপ 2 সবগুলো ক্ষার ধাতু এবং মৃৎ ক্ষার ধাতু, ঠিক আছে। তাহলে দেখো গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর সাথে ধরো গ্রুপ 17 হইতে পারে বা গ্রুপ 15 হইতে পারে, এরা সবাই অধাতু। তো বেসিক্যালি তুমি বলতে পারো যে এস ব্লকের সাথে পি ব্লকের একটা সম্পর্ক হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের আয়নিক বন্ধন গেল। এখন এরপরে আমরা এখান থেকে জানবো হচ্ছে সমযোজী বন্ধন। আচ্ছা, এখানে আয়নিক বন্ধনের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স তোমাকে বলছে, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা একটু দেখে রাখবো জাস্ট। দেখো, একই গ্রুপে যত নিচের দিকে পারমাণবিক সংখ্যা যাওয়া যায়, এসব মৌলের সৃষ্ট আয়নের আকার ততই বৃদ্ধি পায়। এটা আমরা কালকে ক্লাসে আলোচনা করছিলাম যে একটা একটা করে শক্তি স্তর অ্যাড হচ্ছে, এই জন্য আকারটা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের মেইনলি লাগবে হচ্ছে 2 নাম্বার পয়েন্টটা। এটা কি বলতেছে, লাইক ডিসলভস লাইক নিয়ম মতে আয়নিক যৌগগুলো পোলার পানিতে দ্রবীভূত হয়। এখনো আমরা পোলার পানি কি চিনি না, জাস্ট মনে রাখবা পোলার পানি হচ্ছে ধরো পানির ক্ষেত্রে আমরা কালকে তড়িৎ মধ্যে পড়াশোনা একটা জিনিস দেখাইছিলাম যে অক্সিজেন, ধরো এই যে এখানে হচ্ছে হাইড্রোজেনের সাথে বন্ড ফর্ম করছে, যে হাইড্রোজেন, ঠিক আছে, আচ্ছা হাইড্রোজেন। তো এখানে ধরো সেই বন্ধন ইলেকট্রনগুলো, এই বন্ধন ইলেকট্রনগুলোকে অক্সিজেন কি করতেছে, নিজের দিকে টানতেছে। টানার ফলে যেহেতু এগুলো ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ না, তো এই ইলেকট্রনগুলোকে অক্সিজেন নিজের দিকে টানতেছে। টানার ফলে কি হচ্ছে, যেহেতু এগুলো নেগেটিভ চার্জ, এখানে একটা নেগেটিভ চার্জের সৃষ্টি হচ্ছে, সেটাকে আমরা বলি আংশিক ঋণাত্মক চার্জ। তো আর যেহেতু পজিটিভকে মানে নেগেটিভকে টেনে বের করে আনছে, তাহলে কি হবে, এখানে একটা আংশিক ধনাত্মক চার্জের সৃষ্টি হবে, এটাকে আমরা বলি পোলার, ঠিক আছে। তো আয়নিক যৌগগুলো কি হয়, এই পোলার দ্রাবকের দ্রবীভূত হয় কিভাবে, দেখো ধরো আমরা সোডিয়াম ক্লোরাইড, সে একটা আয়নিক যৌগ, সোডিয়াম আয়ন আছে এবং ক্লোরিন আয়ন আছে, ঠিক আছে। তো এই দেখো সোডিয়াম আয়নের এই যে সে পজিটিভ চার্জ না, তাকে দ্রবীভূত করতে কে হেল্প করে, অক্সিজেন, ঠিক আছে। আর হচ্ছে এই যে ক্লোরিন আয়ন, সেটা নেগেটিভ চার্জ, তাকে দ্রবীভূত করতে হেল্প করে কারা, এই যে হাইড্রোজেন গুলো, কারণ এগুলো হচ্ছে আংশিক ধনাত্মক। তো লাইক ডিসলভস লাইক নিয়ম মতে একটা আয়নিক যৌগগুলো পোলার পানিতে দ্রবীভূত হয়, কিন্তু বিশুদ্ধ সমযোজী যৌগ অন্যতে কোনো পোল বা ধনাত্মক ঋণাত্মক মেরু সৃষ্টি হয় না বলে এরা পানিতে অদ্রবণীয়। যারা যখন আমরা দেখবো সমযোজী যৌগটা, সমযোজী যৌগের ক্ষেত্রে কি হয়, দুইটা অধাতুর মধ্যে ইলেকট্রন তারা শেয়ার করে নেওয়ার ফলে কারোর মধ্যে ধনাত্মক বা ঋণাত্মক কোনো চার্জের সৃষ্টি হচ্ছে না। এর কারণে তারা কেউই পানিতে দ্রবীভূত হতে পারে না। সমযোজী যৌগ কয়েকটা লিমিটেড সমযোজী দ্রবণের মধ্যে দ্রবীভূত হতে পারে, ঠিক আছে। আচ্ছা, যেমন এরা হচ্ছে কি জৈব অপোলার জৈব দ্রব্য, যেমন বেনজিন, কেরোসিনের মধ্যে দ্রবণীয়। যেরকম কেরোসিনের, দেখো এখানে তোমাকে কেরোসিনের সংকেত দিতেছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে বইয়ের চিপা চাপার মধ্যে কয়েকটা সংকেত দেওয়া আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এগুলো তোমার এক্সামের মধ্যে অহরহ আসে, বিশেষ করে এগুলো মেডিকেল অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কেরোসিনের সংকেত কি, C11H24, ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখানে এটা মার্ক করে রাখো। কেরোসিনের সংকেত কি, C11H24। আর এখানে আমাদের তেমন কিছু লাগবে না, আমরা এর সমযোজী বন্ধনের সংজ্ঞাটা দেখবো। দেখো সমযোজী বন্ধন কি বলছে, একটু আগে সেম জিনিস। আয়নিক বন্ধনের ক্ষেত্রে কি ছিল, তারা ইলেকট্রন একজন আরেকজনকে দিয়ে দিচ্ছিল, একজন দিচ্ছিল একজন নিচ্ছিল, কিন্তু এখানে কেউ কাউকে দিবে না, দুজন সমানভাবে শেয়ার করে নেবে। শেয়ার করার মাধ্যমে ওরা নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। তাহলে দেখো অধাতব পরমাণু, খেয়াল রাখবা যখনই আয়নিক বন্ধন লিখবা অবশ্যই মেনশন করবে একটা ধাতু এবং একটা অধাতু, এবং যখনই সমযোজী বন্ধন লিখবা অবশ্যই মেনশন করবে অধাতব পরমাণু। অধাতব পরমাণু সমূহ ইলেকট্রন যুগল শেয়ারের মাধ্যমে সমযোজী অণু গঠন করে রাসায়নিক পরিবেশে। তাহলে দেখো এখানে পুরো সংখ্যাটা ব্যাখ্যা করে তোমরা রিডিং দিলেই হবে, এবং এই সমযোজী বন্ধনের সংখ্যা পরীক্ষায় অনেক আসে, এটা করোনা নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ, তাহলে একটু দেখে রাখবা, ওকে। আচ্ছা, এখানে আমাদের তেমন আর কিছু জানা লাগবে না। আচ্ছা, তো মাঝে মাঝে আমাদের এক্সামের মধ্যে বলে কি, যে তোমাকে এক্সামের মধ্যে বলতে হচ্ছে ছোট ছোট এমসিকিউর মধ্যে, যে নিম্নোক্ত পরমাণুর মধ্যে বন্ধন ইলেকট্রন এবং নিঃসঙ্গ ইলেকট্রন বা মুক্ত জোড় ইলেকট্রন সেগুলো হিসাব করতে। যেরকম দেখো এখানে যদি আমি নাইট্রোজেন NH3 গঠনটা এখানে ব্যাখ্যা করছে, একটা হচ্ছে NH3,
তো নাইট্রোজেনে দেখো, নাইট্রোজেনের লাস্টে কত, নাইট্রোজেন হচ্ছে কিরকম দেখতে, আগে নাইট্রোজেন একটু আঁকি, জিনিসটা একটু আঁকি, এক মিনিট। এগুলো হচ্ছে এমসিকিউর জন্য লাগে। এটা হচ্ছে নাইট্রোজেন, ওর এখানে দুইটা আছে আর এখানে কয়টা আছে, টোটাল 5টা, তাই না? এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তারপর দেখো এখানে এই যে এখানে হচ্ছে একটা হাইড্রোজেন সাথে অ্যাড হচ্ছে, এখানে একটা হাইড্রোজেন সাথে অ্যাড হচ্ছে, এখানে একটা হাইড্রোজেন সাথে অ্যাড হচ্ছে, তাহলে হাইড্রোজেন ওখানে ইলেকট্রন শেয়ার করলো। তো তোমাকে প্রশ্নের মধ্যে বলছে এখানে বন্ধন জোড় ইলেকট্রন কয়টা। বন্ধন জোড় ইলেকট্রন মানে কি, কয়টা ইলেকট্রন বন্ধনে আবদ্ধ হচ্ছে। দেখো এখানে কয়টা ইলেকট্রন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, টোটাল 6টি ইলেকট্রন, মানে 3 জোড়া ইলেকট্রন হচ্ছে বন্ধন ইলেকট্রন। আর এখানে এক জোড়া হচ্ছে মুক্ত ইলেকট্রন, আর এই দেখো এখানে সেন্টারে এক জোড়া মুক্ত ইলেকট্রন। তাহলে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা, 2 জোড়া। আর আমি যদি বন্ধন জোড় ইলেকট্রন কয়টা, সেক্ষেত্রে হচ্ছে 3 জোড়া। এখন অনেক সময় প্রশ্নটা ট্রিকি করার জন্য বলে দেয় যে তোমার যোজ্যতা স্তরের মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন বা যোজ্যতা স্তরের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা আছে। দেখো যোজ্যতা স্তরের মধ্যে কিন্তু নিঃসঙ্গ বা নিঃসঙ্গ মানে কি, তারা কোনো বন্ধনে আবদ্ধ হয়নি, বা মুক্ত জোড় মানে কি, তারা কোনো জোড়ের মধ্যে আবদ্ধ হয়নি। তাহলে যোজ্যতা স্তরের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে 1 জোড়া। আর আমি যদি টোটাল হচ্ছে এই যে ভিতরে দুটো সহ 2 জোড়া। ঠিক আছে, একটু খেয়াল করবার প্রশ্নটা কি চাইছে। আচ্ছা, সাধারণত গ্রুপ 14 ও গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17 এর মৌলসমূহের মধ্যে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে সমযোজী বন্ধন গঠিত, কারণ এরা প্রত্যেককে পি ব্লক মৌল, পি ব্লক মৌলের মধ্যে কি হবে, আমাদের সমযোজী বন্ধন হবে। আচ্ছা, তো গেল। এখন আমরা সমযোজী বন্ধনের কিছু শ্রেণী বিভাগ দেখব। দেখো দুইটা পরমাণুর এখানে এই যে দুইটা পরমাণুর একটা করে, এখান থেকে আসলে আমাদের লাগবে না, তার মানে পরের টপিকটা এই যে এখান থেকে লাগবে আমাদের আসলে। এটা হচ্ছে আমাদের সমযোজী বন্ধনের শ্রেণী বিভাগ। তাহলে এই যে আমরা সমযোজী বন্ধন করতেছি, এটা কয় টাইপের হয় দেখো। দুইটা পরমাণুর দুইটা অর্ধপূর্ণ অরবিটাল। অর্ধপূর্ণ অরবিটাল মানে কি, যদি একটা অরবিটাল পূর্ণ থাকে, মানে ধরো আমার যদি এখানে হিলিয়ামের ক্ষেত্রে এখানে আমার দুইটা ইলেকট্রনই আছে, আমার অরবিটালটা পূর্ণ, তাহলে আমি জীবনে কোনোদিন বন্ধনে আবদ্ধ হতে যাব না, কারণ আমার অরবিটাল পূর্ণ, আমি কেন অরবিটাল পূর্ণ করতে যাব। কিন্তু যদি ইন কেস ওর একটা পূর্ণ থাকতো না, ধরো একটা নাই, এই একটা আছে, তখন ও কি হতো, মানে বন্ধনে অংশগ্রহণ করতো। তাহলে দেখো দুইটা পরমাণু দুইটা অর্ধপূর্ণ অরবিটালে অধিক্রমণ সামনাসামনি অথবা পাশাপাশি দুই ভাবে করতে পারে। মানে হচ্ছে কি, এই দুইটা পরমাণু একদম সামনাসামনি, মানে একদম ডাইরেক্ট বন্ড তৈরি করতে পারে, বা ধরো ডাইরেক্ট বন্ডের পাশাপাশি সে এরকম, ধরো এখানে আরো দুইটা অরবিটাল আছে, সে এরকম পাশাপাশি বন্ধন তৈরি করতে পারে। তো এই দুই টাইপের বন্ধন হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। তাহলে এই যে সামনাসামনি সদে মনে রাখতে পারো সিগমা, তাহলে সামনাসামনি বন্ধনটাকে আমরা কি বলি, সিগমা বন্ধন বা ডাইরেক্ট বন্ড বলি। ঠিক আছে, তাহলে সিগমা বা সামনাসামনি বা ডাইরেক্ট বন্ড বলতে পারো। ঠিক আছে, ডাইরেক্ট বন্ড। আর ধরো একটা পরমাণুর এই যে পাশাপাশি দুইটা অরবিটাল, এই যে পাশাপাশি দুইটা অরবিটালের মধ্যে যে বন্ধনটা তৈরি হচ্ছে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো পাশাপাশি পদের মনে রাখতে পারো পাই বন্ধন। ঠিক আছে, আচ্ছা দেখো দুটো অর্ধপূর্ণ অরবিটালের মধ্যে সামনাসামনি অতিক্রমণ করে তাদের অক্ষ বরাবর সর্বাধিক ইলেকট্রন ঘনত্ব হিসেবে দেখো, আমি যদি ধরো হচ্ছে আমার এই দুটো আঙ্গুল, তো আমি যদি এখানে দুটাকে পাশাপাশি মানে একদম ডিরেক্ট সামনাসামনি মিলাই, তাহলে দেখো এদের মধ্যে সম্পর্কটা বেশি ডিপ হচ্ছে না, তাহলে এদের মধ্যে ইলেকট্রনের দেখো ইলেকট্রনের ঘনত্বটা সবচেয়ে বেশি হচ্ছে। কিন্তু ধরো আমি এটা কিভাবে মিলাই রাখছি, এই দুটো দেখো পাশাপাশি অবস্থা আছে, কারণ এই দুটোর মধ্যে যদি কোনো ধরনের বন্ধন হয়, ওদের মধ্যে কিন্তু ইলেকট্রনের ঘনত্বটা সবচেয়ে বেশি হবে না, কারণ ওরা একদম ডিরেক্ট একসাথে নেই, ওরা একটু নিশ্চিত ডিস্টেন্সের মধ্যে আছে, তো ওদের ইলেকট্রন ঘনত্বটা কম্পারেটিভলি কম হবে। আচ্ছা দেখো অপরদিকে এদিকে আমরা কি বলি, সিগমা বন্ধন বলি। আর অপরদিকে দুটো পরমাণুর মধ্যে সিগমা বন্ধন গঠনের পরে খেয়াল রাখবা, একটা পরমাণু সিগমা বন্ধন গঠনের জন্য কিন্তু তার পাই বন্ধনের কোনো দরকার পড়ে না, কিন্তু একটা পরমাণু পাই বন্ধন গঠনের জন্য অবশ্যই তাকে একটা সিগমা বন্ধন গঠন করতে হবে। সে এখানে সিগমা বন্ধন গঠন করছে বলেই তার পাশাপাশি দুটো অরবিটাল মিশে পাই বন্ধন গঠন করতে পারছে, তাহলে পাই বন্ধন সবসময় সিগমা বন্ধনের উপরে নির্ভরশীল। আচ্ছা হয়ে গেল। আচ্ছা গঠনের পর উভয় পরমাণু দুটো সমান্তরাল অর্ধপূর্ণ পি অরবিটাল পাশাপাশি অতিক্রমণ করলে সৃষ্ট বন্ধন ইলেকট্রন ঘনত্ব কম থাকে এবং তাকে আমরা কি বলি, পাই বন্ধন বলি। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমাদের দুই টাইপের সমযোজী বন্ধন। এখন আমরা একটু এগুলো নিয়ে একটু ডিটেইলসে জানবো। দেখো এখানে আমরা সিগমা বন্ধনের বৈশিষ্ট্য পড়বো। সিগমা বন্ধনের বৈশিষ্ট্য কি কি দেখো, ও হচ্ছে বিশুদ্ধ এস ও পি অরবিটালে সিগমা বন্ধন গঠন করে। তাহলে সিগমা বন্ধন কোন কোন অরবিটালে হইতে পারে, বিশুদ্ধ এস অরবিটালে এবং বিশুদ্ধ পি অরবিটালে।
আর কি এছাড়া বিভিন্ন ধরনের সংকর অরবিটালও সিগমা বন্ধন হতে পারে। তাহলে সিগমা বন্ধন কোথায় হতে পারে, এস অরবিটালও হতে পারে, পি অরবিটালও হতে পারে, বা আমরা কালকে যেরকম সংকর অরবিটাল করছিলাম sp, তারপর হচ্ছে sp2, sp3, এইগুলোর মধ্যে সিগমা বন্ধন গঠন হতে পারে। কারণ সিগমা বন্ধন মানে কি ডিরেক্ট বন্ড। ধরো sp3 এর ক্ষেত্রে এরকম ছিল না, ধরো CH4 ছিল, তাই না? তাহলে দেখো ও একটা হাইড্রোজেনের সাথে একদম ডিরেক্ট বন্ড তৈরি করছে, আরেকটা হাইড্রোজেনের সাথে ডিরেক্ট বন্ড তৈরি করছে, আরেকটা হাইড্রোজেনের সাথে একদম ডিরেক্ট বন্ড তৈরি করছে, এখানে আরেকটা হাইড্রোজেনের সাথে একদম ডিরেক্ট বন্ড তৈরি করছে। তাহলে দেখো ওইখানে 4টা সিগমা বন্ড তৈরি করছে। ও কিন্তু এখানে পাশাপাশি না, ও একদম, ধরো এটা যখন কার্বন হয়, কার্বনের এখানে একটা ইলেকট্রন ছিল, ও একদম হাইড্রোজেনের সাথে ডিরেক্ট বন্ড তৈরি করছে। তাই এটাকে আমরা কি বলতেছি, সিগমা বন্ধন বলছি, যেখানে ওর মানে সামনাসামনি দুটো অরবিটাল একে অপরের সাথে মিশে গেছে, এইভাবে মনে রাখতে পারো। আচ্ছা, এরপরে দুইটা পরমাণু দুইটা অর্থপূর্ণ অরবিটালের সামনাসামনি অধিক্রমণ দ্বারা সিগমা বন্ধন গঠিত হয়। সিগমা বন্ধনে আবদ্ধ পরমাণু সিগমা বন্ধনের অক্ষ বরাবর ঘূর্ণন করতে পারে। মানে কি দেখো, এই যে আমি যেটাকে দেখালাম, ধরো হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে সে একটা সিগমা বন্ধন তৈরি করছে, ঠিক আছে, এখানে সে একটা সিগমা বন্ধন তৈরি করছে। তো এই যে এটা ধরো এটা হচ্ছে ইলেকট্রনের অক্ষ, তো এই অক্ষ বরাবর ইলেকট্রনটা রোটেট করতে পারে একমাত্র সিগমা বন্ধনের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমরা পাই বন্ধন নিয়ে দেখবো। দুইটা পরমাণুর আমরা এগুলো সম্পর্কে আগে জেনেছি। পাই বন্ধন কাকে বলে? পাই বন্ধনের বৈশিষ্ট্য কি কি? সিগমা বন্ধন ছাড়া পাই বন্ধন কখনোই গঠিত হয় না। পাই বন্ধন, এই দেখো এটা হচ্ছে আমার সিগমা বন্ধন, দেখো এটা হচ্ছে দুইটা অরবিটাল, ঠিক আছে, এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল। তো দেখো এই যে ডিরেক্ট ওদের মাঝখান দিয়ে ডিরেক্ট যে বন্ধন রয়েছে সেটাকে আমরা কি বলছি, কি সিগমা বন্ধন। আর এই যে পাশাপাশি ওরা কিন্তু একজনের সাথে কখনোই মিশে যাচ্ছে না, ওরা পাশাপাশি একটা নির্দিষ্ট ডিসটেন্সের মধ্যে আছে। তো এদের মধ্যে একটা বন্ধন তৈরি হচ্ছে, এদের মধ্যে একটা বন্ধন তৈরি হচ্ছে, এই বন্ধনটাকে আমরা কি বলছি, পাই বন্ধন বলছি, ঠিক আছে। আচ্ছা, তো আচ্ছা কি আরেকটা কি, এস অরবিটাল ও সংকর অরবিটালে কখনো পাই বন্ধন গঠন করতে পারে না, কারণ এরা পরস্পর একক কক্ষ বরাবর লম্বভাবে থাকে না। মানে হচ্ছে কি দেখো, তুমি কোথায় আঁকলে ভালো হবে, এখানে আঁকলে ভালো হবে না, পরে পেজে যাবে। দেখো এস অরবিটালের মধ্যে তুমি যদি এস অরবিটাল দেখো, এস অরবিটাল দেখে দেখো, এস অরবিটাল কি একটা গোলাইয়ের মতো থাকে, তাই না, একটা গোলকের মতো থাকে। তো ও যখন একজনের সাথে বন্ধন তৈরি করতেছে, ওর তো আর কোনো পি অরবিটাল নাই, তাই না, ওর তো আর কোনো এই যে এরকম বেলন আকার কোনো অরবিটাল নাই। তো ও যে পাশাপাশি বন্ধন তৈরি করে, পাশাপাশি বন্ধন তৈরি করার জন্য এই যে এটা লাগে, এটা তোর কাছে নাই, এটা তোর কাছে নাই, এজন্য ও কোনো পাশাপাশি বন্ধন তৈরি করতে পারতেছে না। ও যা করে, যার সাথেই করে, ধরো কার্বনের সাথে করতেছে, কার্বনের সাথে করলেও একটা ডিরেক্ট বন্ড তৈরি করছে, ও যদি হাইড্রোজেনের সাথে করে তাও একটা ডিরেক্ট বন্ড তৈরি করছে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এস অরবিটাল কখনোই সে পি বন্ধন তৈরি করতে, পাই বন্ধন তৈরি করতে পারে না। ওকে, আচ্ছা, তারপরে আরেকটা কি আছে, পাই বন্ধনে আবদ্ধ পরমাণু একটিকে স্থির রেখে অপরটি বন্ধন বরাবর ঘূর্ণন কখনো সম্ভব না। মানে হচ্ছে কি, ধরো এখানে যে বন্ধনটা হচ্ছে, এখানে দুটো ইলেকট্রন আছে, ধরো এই ইলেকট্রনগুলো কখনো এই অক্ষ বরাবর রোটেট করতে পারে না, যেটা সিগমা বন্ধন সম্ভব ছিল। তো প্রশ্নের মধ্যে হচ্ছে খুবই রেয়ারলি, এগুলো নরমালি এত বেশি আসে না, আসতে পারে যে সিগমা বন্ধন ও পাই বন্ধনের মধ্যে পার্থক্য লিখো। তো 2 নম্বরের ক্ষেত্রে আসে অ্যাটলিস্ট 3টা পয়েন্ট লিখে আসো। আচ্ছা, তো এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে যে নিচের কোন অরবিটালে পাই বন্ধন সংঘটিত হয়। সবসময় মনে রাখবা পাই বন্ধনের পি তে মনে রাখবা পিডিএফ, মানে পি অরবিটাল, ডি অরবিটাল এবং এফ অরবিটালের মধ্যে পাই বন্ধন সম্ভব, কিন্তু এস বা কোনো সংকর অরবিটালের মধ্যে পাই বন্ধন সম্ভব না। তাহলে পাই বন্ধন কোথায় কোথায় সম্ভব, পিডিএফ এ। ওকে, আচ্ছা, এখন আমরা পরের পেজে যাচ্ছি। এখন দেখো দ্বিবন্ধন ও ত্রিবন্ধনে পাই বন্ধন। দেখো আমরা একটু নাইট্রোজেনেরটা দেখে আসি। ধর এটা হচ্ছে নাইট্রোজেন, তাই না, নাইট্রোজেনের মধ্যে ওরা কয়টা, 3 জন ইলেকট্রন শেয়ার করে, তাই এখানে 3টা বন্ড হয়। তো দেখো এর মধ্যে নাইট্রোজেনের ক্ষেত্রে এই যে মাঝখানের বন্ডটা, ও হচ্ছে একদম ডিরেক্ট বন্ড, মানে ধরো এখানে এটা একটা ইলেকট্রন ছিল, এটা একটা ইলেকট্রন ছিল, এরা একদম ডিরেক্ট বন্ডের মাধ্যমে এখানে হচ্ছে সে সিগমা বন্ড তৈরি করছে, ঠিক আছে। আর ওই যে এই দুটো বন্ড হচ্ছে আমার এই যে পাশাপাশি দুটো অরবিটালের মধ্যে তারা বন্ধন করার মাধ্যমে এখানে হচ্ছে, এখানে একটা পাই অরবিটাল আর নিচে হচ্ছে একটা পাই বন্ধন তৈরি করছে, ঠিক আছে, নিচে হচ্ছে একটা পাই বন্ধন। তাহলে দেখো একটা ট্রিপল বন্ডের মধ্যে একটা থাকে সবসময়, মনে রাখবে সিগমা বন্ড সবসময় একটা, মানে কি সিগমা মানে সে সরাসরি যুক্ত হতে পারে শুধু একটার সাথে। তাহলে সিগমা বন্ড হচ্ছে মাঝখানটা বা যে কোনো একটা তুমি বলতে পারো, সিগমা বন্ড সবসময় একটা থাকে আর বাকি দুটো কি থাকে, পাই বন্ড থাকে। তাহলে ধরো আমি যদি বলি ইথাইনের ক্ষেত্রে, ধরো ইথাইনের ক্ষেত্রে আমার সিগমা বন্ধন কয়টা, এই যে এখানে একটা,
ঠিক আছে, এখানে একটা, এটা কিন্তু কার্বনের সাথে। এখন তুমি যদি এভাবে লেখো, দেখো এখানে একটা, এখানে একটা, তাহলে দেখো সিগমা বন্ধন কয়টা? এই দেখো এখানে কার্বন হাইড্রোজেনের সাথে ডাইরেক্ট বন্ড তৈরি করছে, তাহলে এখানে একটা সিগমা বন্ধন, এইখানে একটা সিগমা বন্ধন, আর এই যে মাঝখানে একটা সিগমা বন্ধন। দেখো টোটাল সিগমা বন্ধন কয়টা? এই যৌগের মধ্যে টোটাল সিগমা বন্ধন হচ্ছে 3টা। কিন্তু আমি যদি বলি যে এখানে সিগমা বন্ধন কয়টা, এখানে দেখো সিগমা বন্ধন কিন্তু একটা, আর এই যে বাকি উপরেরটা এবং নিচেটা হচ্ছে আমাদের পাই বন্ধন। তাহলে এখানে পাই বন্ধন হচ্ছে 2টা, সিগমা বন্ধন একটা। আমি যদি বলি টোটাল যৌগের মধ্যে কয়টা, তো যৌগের মধ্যে সিগমা বন্ধন হচ্ছে 3টা, আর পাই বন্ড কয়টা? এই যে এখানে একটা পাই বন্ধন, এখানে একটা পাই বন্ধন। তাহলে যখন আমি একটা ট্রিপল বন্ড দেখবা, ট্রিপল বন্ডের মধ্যে একটা সিগমা বন্ড, বাকি দুটো হচ্ছে পাই বন্ড। ডাবল বন্ড হয়, ডাবল বন্ডের মধ্যে একটা সিগমা বন্ড, বাকি একটা হচ্ছে পাই বন্ড। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে বাকিগুলার ইয়া দেখে নিও, এই যে এক্সপ্লেনেশন আমি দিয়ে ফেলছি, এগুলো একটু দেখে নিও, এগুলো খাওয়ানোর জন্য আসতে পারে। আমরা এখন একটু স্কিপ করব। ওকে, দেখো এখানে আমরা গত ক্লাসে অরবিটাল নিয়ে মোটামুটি একটু হালকা পাতলা আলোচনা করছিলাম। আমরা অরবিটাল অনেকটুকু আগেও ফেলছিলাম। আজকে আমরা অরবিটালে ওরকম ডিপলি কিছু যাব না, জাস্ট অরবিটাল কালকে যেগুলো দেখেন, কালকে ডি অরবিটাল বোঝানোর জন্য হচ্ছে আমাদের একটু লাগতো। আজকে কিছু এক্সেপশন দেখাবো অরবিটালের মধ্যে, বাকিটুকু তোমরা কালকে ক্লাস দেখে নিও। আর যদি না বোঝো, আমি বলছিলাম যে কপি স্যারের বইটা পড়তে পারো, কপি স্যারের বইয়ের মধ্যে সংকরণ নিয়ে খুব ডিটেলসে এন্ড খুব ভালোভাবে এক্সপ্লেন করা আছে। দেখো আজকে আমরা একটু সংকরণের সংজ্ঞাটা দেখবো। সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ এইচএসসির জন্য। বিক্রিয়াকালে কোনো পরমাণু যোজ্যতা স্তরে বিভিন্ন শক্তির অরবিটাল সমূহ পরস্পরের সাথে মিশ্রিত হয়ে পরে সমশক্তির অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে আমরা কি বলি? অরবিটাল সমূহের সংকরায়ন বলি। মানে কি, বিক্রিয়াকালে কোনো পরমাণু যোজ্যতা স্তর, লাস্টের স্তরের মধ্যে বিভিন্ন শক্তির অরবিটাল মানে কি, একটা হতে পারে এস, একটা হতে পারে পি, বা একটা হতে পারে ডি। এদের কিন্তু শক্তিটা ভিন্ন, তাই না? এস অরবিটাল শক্তি একরকম, পি অরবিটাল শক্তি একরকম, ডি অরবিটাল শক্তি একরকম। তো এরা পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমশক্তি, যে অরবিটালই তৈরি করবে সেগুলো সমশক্তি। যেরকম ধরো এস এবং পি, একটা পি একটা এস মিলে কি তৈরি করছে? এসপি তৈরি করছে। এই এসপি ধরো আরো দুইটা আছে, মানে টোটাল দুইটা এসপি, তাহলে ওরও সমশক্তি, কিন্তু এখানে কিন্তু ওদের মধ্যে শক্তির একটা মানে কি বলবো, ম্যাল ডিস্ট্রিবিউশন ছিল। আচ্ছা, তাহলে এই সংখ্যাটা তোমার খুব ইম্পর্টেন্ট হাইব্রিডাইজেশন। আমরা পরে যাই। আমরা কালকে তোমাদেরকে হচ্ছে একদম বেসিক যেগুলো এসপি, sp2, sp3 এগুলো ছিল, ওগুলো দেখাইছিলাম। আজকে আমরা একটু বন্ধন কোণগুলো দেখে রাখি, ঠিক আছে? দেখো বন্ধন কোণের মধ্যে আগে আমরা আকৃতিটা দেখি। আমরা কালকে এক্সপ্লেন করছিলাম কিভাবে sp3 হয়, কিভাবে sp2 হয়। দেখো sp3 সংকরণের ক্ষেত্রে আমি যখন আঁকাইছিলাম তখন আমি দেখাইছিলাম একটা তাবুর মতো একটা এরকম একটা শেপ হয় sp3 এর ক্ষেত্রে, তাই না? এরকম একটা শেপ হয় তাবুর মতো। তাহলে এই যে এইরকম একটা গঠন আমরা কি বলতে পারি? চতুস্তলকীয় গঠন, যেটা হচ্ছে CH4 এর ক্ষেত্রে হয়, ঠিক আছে? আর দেখো sp2 কার ক্ষেত্রে হয়? CH2 মানে কি বলো, এটা কি? এই যৌগটার নাম কি বলো তো? এই যৌগটা হচ্ছে আমাদের ইথিন। তাহলে ইথিনের ক্ষেত্রে কি হচ্ছে? আমি মনে রাখতাম কি, যে এটা দিয়ে যখন সিঙ্গেল বন্ড ছিল তখন সেটা ছিল sp3, তারপরে আরেকটা বন্ড বাড়ছে, সে হয়ে গেছে কি sp2, এরপর আরেকটা বন্ড বাড়ছে মানে ট্রিপল বন্ড হয়ে গেছে, তখন সে কি, তখন হচ্ছে সে sp সম্পূর্ণ, ঠিক আছে? তাহলে দেখো আমরা কালকে বলছিলাম sp2 এর ক্ষেত্রে কিরকম গঠন হয়? সমতুল্য ত্রিভুজাকার গঠন হয়। আর sp এর ক্ষেত্রে কিরকম গঠন হয়? সরলরৈখিক গঠন হয়। আচ্ছা, আর sp2d এটা হচ্ছে একটা এক্সেপশন। নরমালি sp3 হওয়ার কথা ছিল, কিন্তু একটু ধর্মের বিভিন্নতার কারণে সে কি হয়ে যায়? sp2d হয়ে যায়। sp2 এর আকারটা কি এরকম? সমতলীয় বর্গাকার। এবং এটা মোটামুটি তোমার বইয়ের মধ্যে এই एग्जांपलটাই আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে প্রশ্ন ঠিক এটাই দিয়ে দেয় যে টেট্রাঅ্যামিন কপার আয়নের আকৃতি কি রকম, বা ওর সংকরণ কি? ওর সংকরণ হচ্ছে sp2d এবং ওর আকৃতি কি রকম? সমতলীয় বর্গাকার। আচ্ছা, এরপরে sp3d কারা, pCl5 এগুলো কিভাবে বের করে আমি দেখাচ্ছি এখনি। ওকে, কি দেখেন, দেখো কালকে আমাদের বাকি ছিল হচ্ছে আমরা sp2, নরমালি তোমার প্রশ্ন মধ্যে sp3 দিয়ে প্রশ্ন আসে, তো আমরা আজকে একটু sp2 এবং sp একটা एग्जांपल বাকি ছিল, ওগুলো একটু দেখাই। দেখো ফার্স্টে sp2 আমরা এটা দেখে আসছি। sp2 কে গঠন করতেছে? ইথিন গঠন করতেছে, তাই না? এরকম দেখে আসলাম মাত্র, দেখে আসো আবার। দেখো এই যে sp2 হচ্ছে কে গঠন করছিল? ইথিন। আচ্ছা, তো দেখো আমরা পাশে কি করব? আমাদের সেন্ট্রাল মলিকিউল কি, এখানে যার সংখ্যা সবচেয়ে কম সে হচ্ছে সেন্ট্রাল মলিকিউল থাকবে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? আমাদের কার্বন হচ্ছে সেন্ট্রাল মলিকিউল। কার্বনের যোজনী কত? কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। দেখো ওকে আমি করি, 1s2 আসে, 2s2 আসে এবং 2p2 আসে, ঠিক আছে? তাহলে কার্বনকে এখন আমি উত্তেজিত করি, তাহলে সে ভাঙবে, ভেঙে কি উৎপন্ন করবে? 1s2, 2s
2px 2py এবং 2pz, ঠিক আছে। এরপরে দেখো এখানে টোটাল কয়টা ইলেকট্রন ছিল? 4টা। তাহলে দেখো আমি একটা একটা করে দিই, 1টা 2টা 3টা 4টা। তাহলে দেখো আমার বেজোর ইলেকট্রন মানে আমার সিঙ্গেল বেজোর ইলেকট্রন অবস্থায় কয়টা অরবিটাল আছে? 1টা 2টা 3টা এবং 4টা, ঠিক আছে। এখন দেখো আমাদের সাথে কি আছে? হাইড্রোজেন। হাইড্রোজেনের কত? 1s1। তাহলে দেখো ওর বিজোড় অরবিটাল কয়টা? ওর বিজোড় মানে বিজোড় ইলেকট্রন সহ অরবিটাল হচ্ছে একটা। তাহলে দেখো আমার তো এখানে বন্ধন তৈরি করা লাগবে, তাই না? তাহলে দেখো এখন আমি কি করব, এই দেখো এটা হচ্ছে একটা s, এখানে কি? এখানে হচ্ছে sp আছে। তাহলে কি হচ্ছে দেখো, আচ্ছা সংখ্যা স্টুডেন্ট সংখ্যা এত কম, আচ্ছা কারো কি বুঝতে কোনো সমস্যা আছে এই পর্যন্ত? এইটুকু যারা কালকে ক্লাস করছে তো বুঝার কথা। আমি না কারো কমেন্ট দেখতেছি না, তো যদি কোনো সমস্যা থাকে বইলো। আচ্ছা তো দেখো এখানে আমরা যেহেতু কালকে এগুলো করেন, কালকে একদম বেসিক রুলটা করেছিলাম, কালকে একদম আমাদের যে কাটা কাটা মিলে গেছে, কিন্তু কার্বনের ক্ষেত্রে কি হয়, কারণ ধরো ইথিনের ক্ষেত্রে এখানে ও ওর 2s1 কে নেয় এবং যে কোনো দুইটা পি অরবিটাল কে নেয়। এটা হচ্ছে ইথিনের ক্ষেত্রে, ঠিক আছে। sp2 এর ক্ষেত্রে ও কি করতেছে, ও হচ্ছে একটা s কে নিচ্ছে আর যে কোনো দুইটা পি অরবিটাল কে নিচ্ছে, আর এটাকে সে বাদ রাখতেছে। আচ্ছা বুঝছি। তাহলে দেখো এখানে যদি সে একটা s নেয় এবং সে এখানে দুইটা পি নেয়, তাহলে আমাদের টোটাল কয়টা হচ্ছে? sp2 হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা গঠনটা কিরকম হবে দেখতে? দেখো গঠন হবে এরকম দেখতে, 2s1 যেটা 2s1 ছিল সেটা হচ্ছে এরকম দেখতে, তাই না? s হচ্ছে আমরা জানি সবসময় s এর আকার কেমন হয়, s এর আকার হচ্ছে গোল। আর যেটা হচ্ছে 2px সেটা হচ্ছে কিরকম দেখতে? এরকম ডাম্বেল আকার। এটা হচ্ছে আমার 2px। আর এটা কাকে নিছে সে? 2py কে নিছে। দেখো 2py টা কিরকম ভাবে দেখতে? আমি যদি y axis এটাকে ধরি, ধরো এটা হচ্ছে আমার x অক্ষ, এটা হচ্ছে আমার y অক্ষ, এটা হচ্ছে আমার z অক্ষ। এখন আমি দেখো y অক্ষ বরাবর নিই, y অক্ষ বরাবর নিলে কিরকম হবে? এই যে এরকম। এটা হচ্ছে আমার 2py। এখন তুমি যদি এই তিনটাকে একসাথে মিলাও, ধরো আমি এটাকে এবং এটাকে একসাথে মিলাবো, তখন জিনিসটা দেখতে কিরকম হয়ে যাবে? সেটা দেখতে অনেকটা এরকম হয়ে যাবে। এখানে একটা জিনিসটা দেখতে হচ্ছে অনেকটা এরকম হবে, এখানে একটা এবং এখানে একটা। তো এই তিনটাকে যদি মিক্স করো, এই যে 2s 2px এবং 2py কে মিক্স করলে আকৃতিটা অনেকটা এরকম দেখতে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা অনেকটা কিরকম দেখতে? দেখো এটা একটা ত্রিভুজের মতো শেপ। তাই আমরা কালকেও বলছিলাম যে sp2 এর আকারটা কিরকম? ত্রিভুজ আকার। আচ্ছা তাহলে আমাদের sp2 গেল। এখন দেখো আমি যে তোমাকে এটা হাইব্রিডাইজেশন দেখাই, এটা অনেকটা দেখতে এরকম হবে। এখানে আর কি কিছু লাগবে না, তাহলে আমরা এই পার্টটুকু একটু মুছি। দেখো এই পার্টটুকু মুছলে আমরা এখন এটা হাইব্রিডেশন তোমাকে দেখাবো যে এটা দেখতে কিরকম লাগে। দেখো এখানে এই যে কার্বন, সে একটা ডাইরেক্ট বন্ড দিয়ে কার্বন সাথে যুক্ত হলো, ঠিক আছে। এবার এখানে তার দুইটা অরবিটাল থাকবে, ওকে। আর এখানে সে যে হাইড্রোজেন যুক্ত হইলো, সে হাইড্রোজেন গুলো থাকবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে সে এই যে আমরা জানতাম কি কার্বনে যখন সে দুইটা বন্ড থাকে তখন ডাবল বন্ড থাকে, একটা হচ্ছে সিগমা বন্ড, একটা হচ্ছে পাই বন্ড। তাহলে এই যে এটা হচ্ছে তার সিগমা বন্ড, তাহলে পাই বন্ড কোথায় হবে? ধরো এই যে এখানে একটা পাই বন্ড তৈরি হবে, বুঝছি। আর বাকি এই যে হাইড্রোজেন গুলোর সাথে সে একদম সিগমা বন্ধন দিয়ে যুক্ত আছে, কারণ এগুলো ডাইরেক্ট বন্ড। আশা করি ক্লিয়ার হয়েছে, কেউ না বুঝলে একটু বইলো, ঠিক আছে। তাহলে এখানে অনেকটা দেখতে এরকম ভাবে, জিনিসটা এরকম হবে। এই মাথায় একটা হাইড্রোজেন, এই মাথায় একটা হাইড্রোজেন, এই মাথায় একটা হাইড্রোজেন এবং এই মাথায় একটা হাইড্রোজেন। আর এটা হচ্ছে আমার পাই বন্ধন, এটা হচ্ছে আমার সিগমা বন্ধন, ঠিক আছে।
আচ্ছা, এরপরে দেখো এসপি সংকরণ, যেটা এসপি আমরা দেখো আমরা কার্বনটা নাম বুঝতেই পারতাম। এসপি সংকরণ কে করতেছে আমরা একটু দেখলাম। এসপি সংকরণ হচ্ছে ইথাইন করতেছে, ঠিক আছে, ইথাইন করতেছে। কার্বনের যোজনী কত, মানে সরি কার্বনিয়া কত 1s2 2s2 2p2, যেটাকে আমি যদি উত্তেজিত করি তাহলে কিরকম হবে দেখতে, 1s2 2s2 আর হচ্ছে 2px 2py আর 2pz। ওকে, তো দেখো এখানে সে একটা একটা করে ইলেকট্রন দিল। আর হাইড্রোজেনের কি 1s1। তো একটু আগে আমরা দেখছিলাম 2s যে কোনো একটা p অরবিটাল লিখছিল, সরি যে কোনো দুইটা p অরবিটাল লিখছিল, কিন্তু এখানে ক্ষেত্রে এগুলো একটু ব্যতিক্রম, কার্বনে এগুলো একটু ব্যতিক্রম, এইজন্য এগুলো আলাদা করে দেখানো। দেখো এখানে 2s যে কোনো একটা p অরবিটাল কে নিবে, তাহলে 2s1 নিল আর ধরো 2p1x কে নিল, ঠিক আছে। তো দেখো এখন জিনিসটা দেখতে কিরকম হয়ে যাবে, এখনো দেখতে হচ্ছে দেখো সে একটা s অরবিটাল কে নিচ্ছে, তাহলে s অরবিটাল দেখতে হচ্ছে এরকম গোল, তাই না। আর ধরো সে কাকে নিল 2px কে নিল, তাহলে দেখো আমরা একটু আগে বলছিলাম যে ধরো এটা হচ্ছে আমার x অক্ষ বরাবর হয়, ধরো এটা হচ্ছে আমার x অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে আমার x অক্ষ, এটা হচ্ছে আমার y অক্ষ, আর এটা হচ্ছে আমার z অক্ষ। তাহলে x অক্ষ তাহলে 2px কোনটা হবে, 2px হবে এরকম দেখতে, এটা হচ্ছে আমার 2px, ঠিক আছে। তাহলে দুইটা মিলায় এখন আমি দুইটার মধ্যে বন্ধন করি, যেটা দেখতে অনেকটা এরকম হয়ে যাবে, জিনিসটা দেখতে কিরকম হয়ে যাবে, অনেকটা এরকম হয়ে যাবে দেখতে। এটা মাঝখানে কোণ বলে, তারপরে এটা স্ট্রেইট লাইনের মধ্যে একটা গঠন, এটা মাঝখানে কোণ হচ্ছে 180 ডিগ্রি। তো এখন এটা দেখতে কিরকম হবে দেখো, এটা হচ্ছে আমার মাঝখানে কার্বন, ঠিক আছে। আমি এখানে মুছি, এত কোণায় গেলে পরে এটা দেখলাম, এদিকে মুছি। দেখো এখন আমরা ইথাইনের গঠনটা দেখব। এটা হচ্ছে আমরা একটা কার্বন, এটা হচ্ছে আমরা একটা কার্বন, ঠিক আছে। এদের মাঝখানে একটা সিঙ্গেল বন্ড, কারণ সবসময় যেটা দুটো পরমাণু যুক্ত হচ্ছে ওর মাঝখানে একটা সিগমা বন্ড তো অবশ্যই থাকবে, থাকলো সিগমা বন্ড। এখানে দেখো এখানে দুইটা পি অরবিটাল, ওর দুইটা পি অরবিটাল অসংকরিত ছিল, তাহলে দেখো এটা হচ্ছে একটা পি অরবিটাল অসংকরিত, এটা হচ্ছে একটা, তাহলে দেখো এখানে টোটাল দুইটা পি অরবিটাল অসংকরিত। ওরও সেম দুইটা পি অরবিটাল অসংকরিত ছিল, এটা হচ্ছে ওর দুইটা পি অরবিটাল অসংকরিত, ঠিক আছে। আর মাঝখানে একটা সিগমা বন্ড। আর একটা দেখো একটা s1 দিয়ে ধরো সে আরেকটা এই s1 কে ধরো, এই s1 দিয়ে সে হচ্ছে এই s1 কে ধরছে, কি বলছেন, ধরো 2s1 দিয়ে হচ্ছে সে কার্বনের সাথে বন্ধন গঠন করবে। এখন হচ্ছে 2p1x ছিল, তাহলে এটা দিয়ে সে কার সাথে বন্ড ফর্ম করবে, সেটা হচ্ছে হাইড্রোজেনের সাথে বন্ড ফর্ম করবে, ঠিক আছে। তাহলে দেখো আরেকটা জিনিস এরকম যে এই যে 2s1 দিয়ে সে একটা কার্বন আর একটা কার্বনের সাথে বন্ধন তৈরি করলো, ঠিক আছে। বাকি থাকলো কি তোমার এইটা, সে টোটাল বন্ধন তৈরি করছে সে এই দুইটা ব্যবহার করে, সে এটা এবং এটাকে মিশ্রিত করে sp তৈরি করছে, তাই না। আর এই দুটো কি অসংকরিত অবস্থা ছিল, তাহলে দেখো এই যে অসংকরিত অরবিটালগুলোকে আমরা অসংকরিত মতনই দুই পাশে দুইটা দিছি। একটু আগে দেখো একটু আগে কিন্তু আমরা একটা দিছিলাম, কারণ সেখানে সে একটা আনইউজড অবস্থা রাখছে, শুধু 2pz1 কে ইউজ করেনি, সেক্ষেত্রে আমরা একটা দিছিলাম, কিন্তু এখানে দেখো সে দুইটাকে ইউজ করে। এই দুইটা দ্বারা আমরা কি বলছি, এই অরবিট হচ্ছে ধরো 2py আর এটা হচ্ছে আমার 2pz, এটা হচ্ছে এই কার্বনের 2py, এটা হচ্ছে এই কার্বনের 2pz, ওকে। আর মাঝখানে আমরা বললাম 2s1 টা ডাবল বন্ড চলে আসছে, ঠিক আছে। আর এটা হচ্ছে কি এই যে 2p এক্সট্রা দিয়ে এই যে 1s1 এর সাথে বন্ধন তৈরি করছে, এটা হচ্ছে আমার এখানে, তাহলে এটা হচ্ছে আমার ইথাইনের গঠন, এটা হচ্ছে আমার কি ইথাইনের গঠন। এবং এখানে কোণটা কত, কোণটা হচ্ছে দেখো একদম স্ট্রেট লাইনে একটা বন্ধন তৈরি হচ্ছে, এর কোণটা কত এখানে 180 ডিগ্রি, বুঝছি। আশা করি ক্লিয়ার, না ক্লিয়ার হলে তোমরা বলতে পারো। এখন আমি বইয়ে ব্যাক করব। আচ্ছা, তো দেখো এখান থেকে আমরা উপরেগুলো দেখে আসি। তাহলে আমি বলছিলাম যদি কার্বনের মধ্যে একটা বন্ধন থাকে সেক্ষেত্রে তুমি করে নিবে sp3। আজকে ক্লাসের মধ্যে হচ্ছে আমরা ইয়া দেই নেই, নোটিশ দেই নেই যে আজকে ক্লাস আছে, তো আমার খেয়াল ছিল না, আমার থেকে বের হয়ে গেছিল। সমস্যা ক্লাসগুলো রেকর্ড থাকবে, যাতে দেখা তারপরে দেখে নিবে। দেখো তো sp3 এর ক্ষেত্রে গঠনটা কিরকম হয়, চতুস্তলকীয় হয়, ঠিক আছে, চতুস্তলকীয় হয়। আর sp2 এর ক্ষেত্রে গঠনটা কিরকম হচ্ছে, সমতল ত্রিভুজ আকার। এর জন্য কোণটা কত, এটার জন্য হচ্ছে 109.5, এটার জন্য হচ্ছে 120। আর sp এর ক্ষেত্রে আমরা একটু দেখেছিলাম স্ট্রেট লাইন গঠন তৈরি, তাহলে এটা কোণ কত হবে 180 ডিগ্রি, সরলরৈখিক,
ওকে, এরপর দেখো sp2 কে যে বললাম। এখন sp3d কেমনে বুঝবো? দেখো এখানে s একটা অরবিটাল, p তিনটা অরবিটাল, 1 + 3 আর d একটা অরবিটাল, টোটাল কয়টা হচ্ছে? আরেকটা, টোটাল হচ্ছে 5টা। তাহলে দেখো এখানে ফসফরাসের সাথে ক্লোরিন কয়টা অ্যাড হচ্ছে? 5টা। তাহলে তুমি এইভাবে দেখলেই বুঝবা, যখন দেখবে এখানে 5 আছে তখন তুমি এখানে যোগ করে হিসাব করবে এখানে টোটাল 5টা অরবিটাল আছে কিনা। তো এখানে টোটাল 5টা অরবিটাল পাবা, তাহলে অ্যান্সার হচ্ছে sp3। আর এটা গঠন কিরকম হবে? ত্রিকোণাকার দ্বি পিরামিড। এগুলো তোমার পরীক্ষার মধ্যে অনেক কম আসে, এজন্য আমি এগুলো দেখাচ্ছি না। তোমার পরীক্ষার মধ্যে আসেই হচ্ছে sp3 দিয়ে প্রশ্ন। এইচএসসির জন্য কথা শোনা যাচ্ছে না? আমার এখানে সাউন্ডটা একদম ক্লিয়ার, কথা না শোনা গেলে বইলো। আচ্ছা দেখো এখন এখানে দেখো এখানে হচ্ছে s একটা, p তিনটা, টোটাল হচ্ছে কত? 4টা, d হচ্ছে 2টা, টোটাল হচ্ছে 6টা। আর দেখো এখানে সালফার সাথে ফ্লোরিন কয়টা অ্যাড হচ্ছে? 6টা অ্যাড হচ্ছে। তাহলে এখানে তুমি বুঝে গেছো SF6 কি গঠন করবে? sp3 এবং এটা আকার কেমন হবে? অষ্টতলকীয় গঠন তৈরি করবে। ঠিক আছে, এখানে তোমার এগুলো জাস্ট এমসিকিউর জন্য আসে, এছাড়া এগুলো এত বেশি ইম্পর্টেন্ট এগুলো কখনো আসে না ইয়ার ক্ষেত্রে, সিকিউর ক্ষেত্রে। তারপর দেখো এখানে টোটাল কয়টা? একটা s, তিনটা p, তিনটা d, তাহলে টোটাল হচ্ছে কয়টা? 7টা। তাহলে দেখো এখানে IF7 মানে ফ্লোরিন 7টা অ্যাড হয়েছে, তাহলে 7টা অরবিটালের জন্য 7টা ফ্লোরিন। তাহলে এবার বুঝে গেছে আমরা IF7 কি গঠন করবে? sp3d3। আর এটা আকার কিরকম হবে? পঞ্চভুজীয় দ্বি পিরামিড। তাহলে ওটা ছিল ত্রিকোণাকার দ্বি পিরামিড, এরপরটা হচ্ছে অষ্টতলকীয়, এরপরটা হচ্ছে পঞ্চভুজীয় দ্বি পিরামিড। আচ্ছা, আর এরপর দেখো এই যে sp3d2 কারা গঠন করে? এই দেখো এখানে sp3d2 এখানে কয়টা? 3টা, 2টা, 1টা, তাহলে টোটাল হয় কয়টা? 6টা। তাহলে এই দেখো এখানে হচ্ছে H2 মানে অ্যাকোয়া 6টা অ্যাড হয়েছে, তাহলে এটা গঠন কিরকম হবে? অষ্টতলকীয় গঠন হবে। ঠিক আছে, এখানে আর তেমন কিছু জানা নেই। আশা করি বুঝছো, এই পাশে তিনটার অ্যাঙ্গেল জানলে মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, তারপরে sp3 সমকরণ, sp2 সমকরণ, এগুলো কালকে কথা বলছি, এগুলো এখন আর দেখাবো না। এখন ডাইরেক্ট আমরা এক্সেপশনে যাব। আচ্ছা, আমরা একটা শর্টকাট ট্রিক দেখে আসি। যে শর্টকাট ট্রিকের মধ্যে তোমাদের বইয়েরই সূত্র যে আমরা একটা পরমাণু সমকরণ কেমনে বুঝবো। যেমন ধরো তোমাকে প্রশ্নের মধ্যে বলছে যে এটার সমকরণ ব্যাখ্যা করো। ধরো তোমাকে মিথেন দিল, বলো মিথেনের সমকরণ ব্যাখ্যা করো। এখন তুমি কিভাবে ব্যাখ্যা করবা? ব্যাখ্যা করার জন্য তোমাকে আগে তো জানতে হবে এটা সমকরণ কিরকম। তো আমরা অনেক সময় দেখেছি এমসিকিউ দিয়ে দিছে, তো এমসিকিউর ক্ষেত্রে তো আমাদের এত সময় নেই যে মানে ধরো করে করে বের করবো। তোমাকে মাইট দিয়ে বলবে। আচ্ছা, তো দেখো আমরা এমসিকিউ শর্টকাটের জন্য কিরকম ভাবে সমকরণ বের করব। শর্টকাট সূত্র হচ্ছে কি? শর্টকাট মধ্যে বইয়ের সূত্র আমরা বলছি হাফ ইট ইজ ইকুয়াল টু হাফ ইনটু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। এখানে ভি দ্বারা বোঝায় হচ্ছে কি তোমার ভ্যালেন্সি ইলেকট্রন, মানে হচ্ছে কি তোমার যোজ্যতা স্তরের মধ্যে। যোজ্যতা স্তর মানে কি? একটা পরমাণু লাস্ট যে শেল, ওই শেলের মধ্যে কয়টি ইলেকট্রন আছে সেটাকে আমরা বলি ভ্যালেন্সি স্তরের ইলেকট্রন। তাহলে ভ্যালেন্সি ইলেকট্রন বলে এটাকে অনেক সময়। তাহলে ভি দিয়ে কি বোঝাচ্ছে? যোজ্যতা স্তরের ইলেকট্রন। ধরো হচ্ছে আমি এটাকে যে বলছিলাম ক্লোরিনের কথা, ক্লোরিনের একদম লাস্ট শেলের মধ্যে আছে হচ্ছে টোটাল 7টা ইলেকট্রন। ঠিক আছে, টোটাল 7টা ইলেকট্রন আছে। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে আমরা এখানে কত বসাবো? 7 বসাবো। আর এক্স দ্বারা বোঝা হচ্ছে, এক্স দ্বারা দেখো আমরা মনে করতাম যে এক্স মানে ছিল আগে হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌলের জারণ সংখ্যা কত ছিল? যোজনী কত ছিল? 1। তাহলে এক্স দ্বারা বোঝা হচ্ছে একযোজী মৌল, মানে ওই পরমাণুর মধ্যে কয়টা একযোজী মৌল অ্যাড হয়েছে। সি দ্বারা বোঝায় ক্যাটায়ন, এ দ্বারা বোঝায় হচ্ছে অ্যানায়ন। তো এখন দেখো আমরা একটা মৌলের বের করি। যেরকম ধরো আমরা কার্বন ডাই অক্সাইড বের করবো, যে কার্বন ডাই অক্সাইডের সমকরণ মতো। এখন দেখো কার্বনের ক্ষেত্রে তুমি দেখো যদি ইলেকট্রন বিন্যাস করো কি হবে? 1s2 2s2 2p2, মানে তার লাস্টের কক্ষ বলে টোটাল লাস্ট হচ্ছে 4টা ইলেকট্রন। তাহলে আমরা হাফেরটাকে কি হাফের পরে বসাবো? কত বসাবো? 4 বসাবো। ঠিক আছে, 4 বসাইলাম। এখন এখানে বসে x মানে কি? একযোজী মৌল। কার্বনের সাথে এক হইছে অক্সিজেন। অক্সিজেন কি একযোজী মৌল? অক্সিজেন হচ্ছে দ্বিযোজী মৌল। ওর হচ্ছে যোজনী 2, ওর জন্য কিন্তু 1 না। তাহলে এখানে x এর মান কত? 0। তুমি এখানে কি কোনো ক্যাটায়ন দিচ্ছ না, কোনো পজিটিভ আয়ন পাচ্ছ? এখানে কোনো পজিটিভ আয়ন নাই। এখানে কি কোনো নেগেটিভ আয়ন পাচ্ছ? অ্যানায়ন পাচ্ছ? এখানে কোনো নেগেটিভ আয়নও নাই। তাহলে নেগেটিভ আয়নের মান কি এখানে? 0। তাহলে হাফ ইনটু 4 থাকে অ্যানসার। তাহলে এটা অ্যানসার হচ্ছে 2। 2 মানে কি? এখানে তোমার দুটো অরবিটাল থাকে না, দেখো 2 মানে হচ্ছে sp, বুঝছো? তাহলে sp মানে এখানে 2টা sp অরবিটাল আছে। আর যদি হইতো 3 হয়ে গেলে কি হইতো? sp2 হইতো।
যদি হতো 4 তাহলে কি হতো sp3 বা হচ্ছে sp2d হতো। আর যদি হতো 5 তখন কি হতো sp3d হতো। ঠিক আছে, তাহলে আমরা এই সূত্র দিয়ে আরেকটা করে দেখি। এখন আমরা একটা ক্যাটায়ন বা অ্যানায়ন অ্যাড করব। যেরকম ধরো অ্যামোনিয়ামটা আমরা করি। আচ্ছা আজান দিচ্ছে, আমরা একটু না আজানের ব্রেকটা দিই। আচ্ছা, তো আজান শেষ, সাউন্ড শোনা যাচ্ছে কি একটু বলি। আজান শেষ, সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু বলি। হ্যাঁ, আচ্ছা তো দেখো এখন হচ্ছে আমরা একটা আয়নের জন্য করি। যেরকম ধরো অ্যামোনিয়াম আয়নের কথা, অ্যামোনিয়াম আয়নের কথা চিন্তা করো, NH4+। এখানে দেখো নাইট্রোজেন, এখানে আমরা কেন্দ্রীয় মৌলকে, কেন্দ্রীয় মৌল হচ্ছে আমার নাইট্রোজেন। ওর লাস্টে কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে হিসাব করে দেখো, ওর হচ্ছে লাস্টে কক্ষপথে 5টা থাকে। তাহলে দেখো এখানে আমি কি বসাবো, হাফ, এখানে বিয়ের জায়গায় বসাবো হচ্ছে 5। এখানে x কি ছিল আমাদের, এখানে x ছিল হচ্ছে আমাদের একযোজী মৌল। দেখো নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন অ্যাড হয়েছে, হাইড্রোজেন একটা একযোজী মৌল, ওর ওজন হচ্ছে 1। তাহলে এখানে টোটাল কয়টা হাইড্রোজেন অ্যাড হচ্ছে, 4টা। তাহলে এখানে x জায়গা হবে 4। ক্যাটায়ন কয়টা, এখানে ক্যাটায়ন দেখো একটা, প্লাস একটাই আছে, এখানে ক্যাটায়ন কয়টা, একটা। আর এখানে কোনো অ্যানায়ন নাই, তাহলে অ্যানায়ন হচ্ছে 0। দেখো 5 + 4 হচ্ছে 9, 9 থেকে 1 গেলে থাকে 8, তাহলে হাফ ইনটু 8। ঠিক আছে, হাফ ইনটু 8 কত হয়, 4। 4 মানে কি আমার sp3, একটা s 3টা b, টোটাল হচ্ছে 4টা। তাহলে আমার অ্যামোনিয়াম আয়ন কোন ধরনের সংকরণ দিবে, অ্যামোনিয়াম আয়ন হচ্ছে sp3 সংকরণ দিবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো দিয়ে তুমি শর্টকাটে এমসিকিউ তে সংকরণ বের করতে পারবা। আচ্ছা, তো এরপরে আমাদের মোটামুটি এখানে एग्जांपलের পর একটা চার্ট দেওয়া আছে এরকম। এখানে অনেকগুলো ব্যাখ্যা করা আছে। ঠিক আছে, তুমি ব্যাখ্যাগুলো একটু দেখবা। দেখো এখানে কালকে আমরা যেটা আলোচনা করছি সেটা দেওয়া আছে আগে। কি দেওয়া আছে দেখো, আমরা কালকে বেরিলিয়াম ক্লোরাইডটা করে দেখাইছিলাম। বেরিলিয়াম ক্লোরাইডটা করলে বেরিলিয়াম ক্লোরাইডের মধ্যে কোন ইয়া আসে, সে হচ্ছে দেখো এখন আমরা সূত্র দিয়ে করতে পারবো। হাফ, সূত্র দিয়ে করে দেখো বেরিলিয়াম ক্লোরাইডের মধ্যে কিরকম আসে, হাফ b + x - c + a। তাহলে বেরিলিয়াম, যেহেতু বেরিলিয়ামের লাস্টে কয়টা আছে, 2টা ইলেকট্রন আছে, তাহলে লাস্ট হচ্ছে 2 প্লাস হচ্ছে ওর এখানে ক্লোরিন, যেহেতু ক্লোরিনও একযোজী মৌল, তাহলে এখানে ক্লোরিন হচ্ছে 2টা, কোনো ক্যাটায়ন নাই, কোনো অ্যানায়ন নাই, 0 0। আর এখানে সামনে ছিল হাফ, তাহলে কত হবে 2 + 2, তাহলে এখানে হবে হচ্ছে অ্যানসার 2। 2 মানে হচ্ছে কি sp। তাহলে দেখো বেরিলিয়াম ক্লোরাইড কি ধরনের সংকরণ দেয়, sp সংকরণ দেয়, এবং কোন কত হবে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি এগুলা বের করে, এটাই ইম্পর্টেন্ট এখানে। তাহলে দেখো বোরন ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে কি হচ্ছে sp2 সংকরণ, এবং কোন হচ্ছে কত 120 ডিগ্রি। কালকে এগুলো করে দেখানো হয়েছে, এজন্য আজকে দেখাচ্ছি না। CH4 টা কালকে করে দেখাইছিলাম। CH4 কি 109.5 ডিগ্রি, এবং তার সংকরণটা কিরকম হবে, sp3 সংকরণ হবে। দেখো আকৃতিটা হচ্ছে অনেকটা এরকম দেখতে, এজন্য আমরা কি বলি, চতুস্তলকীয় বলি, চতুস্তলকীয় বা টেট্রাহেড্রা। এটা কিরকম ত্রিভুজাকার, এটা সরলরেখী। আচ্ছা, এরপরে পানিটা আমরা করে দেখাই না কেন, এখন দেখো আমরা পানিটা একটু করে দেখাই। পানিটা আর হচ্ছে অ্যামোনিয়াটা করে দেখাই, যেটা আমাদের আলটিমেটলি পরীক্ষার মধ্যে আসে। আমরা এখন দেখব হচ্ছে পানিটা। ফার্স্টে H2, দেখো H2 এর মধ্যে অক্সিজেন সিঙ্গেল আছে, তাহলে হচ্ছে আমাদের সেন্ট্রাল পরমাণু অক্সিজেনের একটু বিন্যাস করে দেখি কত আসে, 1:2, কিন্তু অক্সিজেন ছিল হচ্ছে 8, 1:2, 2:2, 2p4। ঠিক আছে, এখন দেখো আমরা উত্তেজিত করব।
করলে কিরকম আসে 1s2 2s 2px 2py আর হচ্ছে 2pz। ঠিক আছে, এখানে টোটাল কয়টা ইলেকট্রন? 6টা। তাহলে আমি একটা একটা করে আগে দিব, একটা একটা করে দিলাম, তারপরে 4টা হওয়ার পর এখন আমরা ডাবলে যাব। তাহলে ওর মধ্যে অসংকারিত ইলেকট্রন কয়টা আছে? তাহলে বিজোড় ইলেকট্রন কয়টা আছে? 2টা। ঠিক আছে, এখন দেখো আমরা যাব হচ্ছে হাইড্রোজেনে। হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয়? 1s1। তাহলে দেখো আমরা এখানে কি নিব? সাউন্ড কম শোনা যাচ্ছে না কথা? চিৎকার করে বলছি, তাও শোনা যাচ্ছে না? একদম শোনা যাচ্ছে না? ক্লাসে তো পোলাপান কমও অনেক। আচ্ছা দেখো আমরা শেষ করে যতটুকুই শোনা যাচ্ছে। আচ্ছা দেখো, তো এখানে অক্সিজেনের ক্ষেত্রে কি হয়? একটা S এবং 3টা P আমার সংকরণে অ্যাড হচ্ছে। তাহলে এখানে আমার সংকরণটা কি হবে? sp3 সংকরণ। ঠিক আছে, তো sp3 সংকরণ মানে কি? কালকে অনেক ব্যাখ্যা দেখা করছি, আজকে জাস্ট ছবিটা আঁকাবো। দেখো এখানে অক্সিজেনের গঠন যদি চিন্তা কর, দেখো অক্সিজেনের যেহেতু ওর দেখো এরকম করে 4টা হাত হয়ে যাচ্ছে না, আমরা 4টেই আঁকবো। আচ্ছা দেখো অক্সিজেনের ক্ষেত্রে ওর 4টা হাত থাকবে, কারণ এখানে দেখো আমি 4টা ভাগে ভাগ করছি ওকে। ও 4টা হাত আমি দিলাম ওকে। এখানে 2টা হাতের সাথে 2টা হাইড্রোজেন অ্যাড হচ্ছে, কারণ দেখো H2। তাহলে দেখো এখানে একটা হাইড্রোজেন অ্যাড হইলো, এখানে একটা হাইড্রোজেন অ্যাড হইলো। ঠিক আছে, আর বাকি 2টা ইলেকট্রন দেখো এখানে তুমি দেখতেছো এগুলো হচ্ছে বিজোড় অবস্থায় আছে। ঠিক আছে, এখানে এক জোড়া, এখানে হচ্ছে এক জোড়া। তাহলে দেখো অক্সিজেনের ক্ষেত্রে তোমার এখানে অক্সিজেনের 4টা হাতের মধ্যে সে মাত্র 2টা হাত দিয়ে 2টা হাইড্রোজেনকে ধরতে পারছে। বাকি 2টা হাতের মধ্যে কি রয়ে গেছে? নিঃসঙ্গ ইলেকট্রন রয়ে গেছে। ঠিক আছে, এখানে কি হচ্ছে? 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন রয়ে গেছে। তো আমরা একটু পর দেখবো যে এরকম একটা সম্পর্ক দেখবো আমরা। এটা কি আমি এখনই বলতেছি? বিকর্ষণ ধর্ম। ঠিক আছে, কে কাকে কতটুকু বিকর্ষণ করে? মুক্তজোড় ইলেকট্রনকে সবচেয়ে বেশি বিকর্ষণ করে। মুক্তজোড় ইলেকট্রন মানে ধরো ও ওকে, ওরা দুজনে মুক্তজোড়, কার সাথে বন্ধনে আবদ্ধ না, দুজনে হচ্ছে মুক্তজোড়। মুক্তজোড় ইলেকট্রনকে বিকর্ষণ করবে। আর একটা মুক্তজোড় ইলেকট্রন একটা বন্ধন জোড়কে বিকর্ষণ করবে, সেটা হচ্ছে একটু কম, কম্পারেটিভলি কম। আর এই যে দুইটা বন্ধন জোড় ইলেকট্রন, দুইটা বন্ধন জোড় ইলেকট্রন আছে না, এরা একজন একজনকে বিকর্ষণ করে সেটা সবচেয়ে কম পরিমাণে। তো ও করবে কি? এই যে এখানে যে একটা একজোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, এখানে যে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, এরা একে অপরকে বিকর্ষণ করে এইটার যেটাতে sp3 ছিল, sp3 এর অ্যাঙ্গেল কত? 109.5 ডিগ্রি না? তো ও ওকে বিকর্ষণ করে অ্যাঙ্গেলটা কি করে আনবে? কমায় আনবে। তো পানির ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত হয়ে যায়? 104.5 ডিগ্রি। পানির ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কি হয়ে যায়? 104.5 ডিগ্রি। কারণ কি? কারণ হচ্ছে এই দুটো মুক্তজোড় ইলেকট্রন একে অপরকে বিকর্ষণ করে কি করে? এখানে সাইজটা কমায় দিচ্ছে। সাইজটা হবে হচ্ছে 109.5 ডিগ্রি, কিন্তু সাইজটা করে দুই পাশ থেকে কমায় কিরকম করে দিচ্ছে? 104.5 ডিগ্রি। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এই এক্সপ্রেশনটা এক্সামে আসে। ঠিক আছে, তোমার এই এক্সপ্রেশনটা একটু পরে পাবা তুমি। তো দেখো এখন হচ্ছে আমরা NH3টা একটু দেখি। NH3 ক্ষেত্রে দেখো তোমাকে সেম ভাবে, আচ্ছা এখন আশা করি আমাদের আর ইলেকট্রন বিন্যাস করে দেখানো লাগবে না, এখন আমি ডিরেক্ট করব। দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা কি পাবো? 4টা সেম পাবো, 4টা অরবিটাল পাবো। তাহলে আমি ওকে এইভাবে আঁকলাম। এখন তুমি এখানে 3টা জায়গা, তো NH3, তাহলে নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন অ্যাড হবে। তাহলে নাইট্রোজেনের 3টা হাতে 3টা হাইড্রোজেন গেল, এখানে একটা হাইড্রোজেন, এখানে ধরো একটা বন্ধন ইলেকট্রন হইলো, এখানে একটা বন্ধন ইলেকট্রন। আর এখানে দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে লাস্টে কি থাকে? এরকম থাকে 2s2 2p3 থাকে। তো 2p3 দিয়ে সে 3টা ইলেকট্রনের সাথে অ্যাড হইলো, 3টা হাইড্রোজেনের সাথে অ্যাড হইলো। আর এই যে 2টা ইলেকট্রন সে কি থাকে? সে শুধু কারোর সাথে যুক্ত হলো, তাহলে কি হচ্ছে? এখানে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন থাকতেছে। তাহলে দেখো সে একটা ইলেকট্রনের হাইড্রোজেনের সাথে বন্ড তৈরি করলো, আর কিন্তু এখানে একটা নিঃসঙ্গ ইলেকট্রন থাকতেছে। তো নরমালি সে তো sp3 গঠন করবে, সেই sp3 গঠন করবে না, অ্যাঙ্গেল হবে ছিল 109.5 ডিগ্রি। কিন্তু আমরা এটাকে দেখে আসছি কি যে লোন পেয়ার মানে নিঃসঙ্গ ইলেকট্রন বন্ধন ইলেকট্রনকে বিকর্ষণ করে। তো ও করবে কি? ওকে বিকর্ষণ করতেছে, বিকর্ষণ করে এই সাইজটাকে কমায় এনে কি করে আনবে? এটার ক্ষেত্রে সাইজটা হয়ে যাবে হচ্ছে 107 ডিগ্রি। ঠিক আছে, এটার ক্ষেত্রে
সাইজটা কি হয়ে যাবে 107 ডিগ্রি এবং আকারটা কিরকম হবে বলতে পারবা? কেউ যেখানে যারা আছো বলতে পারবা সাইজটা কিরকম হবে? আছে কি কেউ আসো? আচ্ছা, সাইজটা হবে হচ্ছে ত্রিকোণাকার পিরামিডের মতো। এখানে সাইজটা হবে কিরকম? ত্রিকোণাকার পিরামিডের মতো। একটু আগে আমরা যে পানিটা দেখাচ্ছি, পানিটা হবে হচ্ছে কি ভি আকৃতি। দেখো এভাবে যদি দেখো একটা উল্টা ভি আকৃতির মতো দেখায়। পানিটা হচ্ছে ভি আকৃতির, অ্যাঙ্গেল কত 104.5 ডিগ্রি। কেন? কারণ দুইটা নিঃসঙ্গ ইলেকট্রন একজন একজনকে বিকর্ষণ করতেছে। এখানে কারণটা কি? এখানে একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বন্ধনজোড় ইলেকট্রনকে বিকর্ষণ করছে। এখানে সাইজটা কি হচ্ছে 107 ডিগ্রি এবং সাইজ আকারটা কিরকম হবে? ত্রিকোণাকার পিরামিড। আকারটা কিরকম হবে? ত্রিকোণাকার পিরামিড। এবং এগুলো পরীক্ষার মধ্যে আসে, এই এক্সেপশন গুলো। এবং কেন আসে এটাই পরীক্ষার মধ্যে আসে যে ওর অ্যাঙ্গেল হওয়ার কথা ছিল 109.5 ডিগ্রি, ও কেন 107 ডিগ্রি হয়েছে? কেন হয়েছে? ওর বিকর্ষণের কারণে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এখানে টপিক শেষ হইলো। আশা করি সম্পূর্ণ নিয়ে আর কোনো সমস্যা নাই, থাকলে জানাবা আমাকে। এখানে সম্পূর্ণ তোমাকে বের করে দেখতেছি, তুমি এগুলো বাসায় প্র্যাকটিস করবা। আমাদের অনেকগুলো টপিক এখন শেষ। এখানে দেখো কয়েকটা ইনফরমেশন আছে যে অ্যামোনিয়ার বন্ধন কোণ 107 ডিগ্রি হলেও পিএইচ এর বন্ধন কোণ কেন 94 ডিগ্রি হয়? কেন হয় কেউ বলতে পারবা? আচ্ছা, যেটা আগে টপিকগুলো পড়ছো এগুলো বোঝার কথা, এগুলো না বুঝলে পর আমাকে জানাও। এখানে জাস্ট অ্যাঙ্গেলগুলো দেখে রাখো, এখানে অ্যাঙ্গেলগুলো মেইনলি লাগে এবং এগুলো পরীক্ষার মধ্যে আসে। এখানে মেইনলি কারণটা কাজ করে হচ্ছে তড়িৎ-ঋণাত্মকতা। সো অ্যামোনিয়া তড়িৎ-ঋণাত্মকতা সবচেয়ে বেশি, এজন্য হচ্ছে ওটা 107 ডিগ্রি হয়। আচ্ছা, তো এখানে কতগুলো एग्जांपल দেওয়া আছে, এগুলো বাসায় ভালো করে দেখে নিবা। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধন জিনিসটা কি? দেখো, সমযোজী বন্ধনের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে দুইটা পরমাণু সেম পরিমাণ ইলেকট্রন শেয়ার করবে, সেম পরিমাণ ইলেকট্রন শেয়ার করে ওদের মধ্যে একটা বন্ধন তৈরি হবে। কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধনের ক্ষেত্রে কি হয়? দেখো এখান থেকে শুরু হয়েছে আমাদের। ওকে, দেখো সন্নিবেশ সমযোজী বন্ধনের ক্ষেত্রে সৃষ্টির প্রয়োজনীয় ইলেকট্রন যুগল বা ইলেকট্রন যোগ কোনো একটা মাত্র পরমাণু সরবরাহ করে থাকে এবং অপর পরমাণু কোনো ইলেকট্রন যোগান না দিয়ে সেই ইলেকট্রনগুলোকে সমানভাবে শেয়ার করে। মানে হচ্ছে কি, তো আমাদের সমাজে কিছু থাকে না, কিছু নেতা মানুষ টাইপের মানুষ, ওরা করে কি, ওরা নিজেরা কিছু তো দেয় না, ওরা করে কি গরিবের সম্পত্তি ভোগ করে খাইতেছে। ঠিক আছে? তো এই সন্নিবেশ সমযোজী বন্ধন অনেকটা এরকম। দেখা যাচ্ছে কি সমযোজী বন্ধনের নিয়মই ছিল হচ্ছে দুইজন সেম, ধরো ও একটা দিব ও একটা দিব, এভাবে করে দুজন সমানভাবে শেয়ার করে একটা বন্ধন তৈরি করবে এবং ওই ইলেকট্রন দুজনেই সমানভাবে শেয়ার করতেছে। কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধনের ক্ষেত্রে কি হচ্ছে, ইলেকট্রন জোড় যে শেয়ার হচ্ছে ওটা যে কোনো একটা পরমাণু ওই ইলেকট্রনটাকে মানে যোগান দিচ্ছে, যে কোনো একটা পরমাণু ওই ইলেকট্রনটাকে যোগান দেয়, পরবর্তী অন্য পরমাণু সেটাকে কোনো ইলেকট্রন না দিয়ে সেই ইলেকট্রনটাকে ব্যবহার করছে। যেরকম দেখো এখানে যদি খেয়াল করো, দেখো অ্যামোনিয়ামের ক্ষেত্রে ধরো যে NH4+ যে আমরা লিখি, NH4+ এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই যে অ্যামোনিয়া, একটু ছিল আমাদের অ্যামোনিয়া বন্ধন গঠন করার পরেও তার এখানে একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া ছিল, যেটাকে আমরা দেখে আসছি যে এরকম উপরের দিকে একটা তার নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া ছিল। ঠিক আছে? তো এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া কি করে দেখো, ও এটাকে কি করে হাইড্রোজেনকে দেয়। হাইড্রোজেন কিন্তু দেখো হাইড্রোজেন আয়ন অবস্থা, হাইড্রোজেন আয়ন অবস্থা মানে কি, হাইড্রোজেনে আছে একটা ইলেকট্রন, সেই একটা ইলেকট্রন দিয়ে এখন তার কাছে কিচ্ছু নেই, সে একদম নিঃস্ব হয়ে আছে, তার কাছে ইলেকট্রনের কোনো অবস্থা নাই। তো এই নাইট্রোজেন কি করতেছে, ও কিন্তু কোনো ইলেকট্রন দিতে পারতেছে না, কিন্তু এই নাইট্রোজেন তার একজন ইলেকট্রন ওকে পুরোপুরি দিয়ে দিচ্ছে। ঠিক আছে? ওর সাথে পুরোপুরি দিয়ে দিচ্ছে বলতে কি, ওর একটা বন্ধন তৈরি করছে। এর মাধ্যমে দেখা যাচ্ছে কি, এটা দেওয়ার মাধ্যমে সে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, হাইড্রোজেন সাথে যুক্ত একটা বন্ধন তৈরি করতেছে, ও লাভবান হচ্ছে। কিন্তু এখানে ইলেকট্রন আসতেছে কার দ্বারা, শুধুমাত্র ও ইলেকট্রন আসছে, তাহলে ও হচ্ছে আমাদের দাতা পরমাণু। ঠিক আছে? তাহলে দেখো এখানে একটা বন্ধন তৈরি হয়েছে, যেখানে বেসিক্যালি জিনিসটা কি, এখানে নাইট্রোজেনটা দেখো একটা ইলেকট্রনটা নাইট্রোজেন থেকে আসতেছে, নাইট্রোজেনটা ওকে দিচ্ছে, তাহলে ও হচ্ছে এখানে আমাদের দাতা পরমাণু, ও হচ্ছে আমাদের এখানে গ্রহীতা পরমাণু। এখানে এই ইলেকট্রনটা আসছে একটা পরমাণু থেকে, কিন্তু ইউজ করতেছে দুজন সমানভাবে, তাহলে এটা হচ্ছে আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধন। নরমালি পরীক্ষা তেমন আসে না, জাস্ট কয়েকটা জিনিস, ধরো যে অ্যামোনিয়ামের ক্ষেত্রে তোমার আসতে পারে।
কেনটা লাগবে? কারণ আমাদের এমসিকিউর মধ্যে বা হচ্ছে আমাদের সিকিউর মধ্যে আসে যে এই একটা নির্দিষ্ট পরমাণুর মধ্যে কয়টা বন্ধন আছে। তোমাকে এই কনসেপ্টটা সেটার জন্য বোঝা লাগবে যে এই যে ওকে ইলেকট্রন দিয়ে দিচ্ছে বলতে একেবারে দিয়ে দেবে। সে একটা মানে ওই যে হাতের মাধ্যমে ধরে রাখছে, ধরো আমি এরকম তুমি বেঁচে থাকো আমি বেঁচে থাকি, এরকম একটা অবস্থা। দেখো এখানে সেকেন্ডারের মধ্যে কি হচ্ছে, সেম অ্যামোনিয়া তার এখানে একটা ইলেকট্রন জোড়া এক্সেস রয়ে গেছে। আর দেখো BF3 এর মাধ্যমে এই দেখো BF3 বোরনের লাস্টে ছিল তিনটা ইলেকট্রন, সে তিনটে ইলেকট্রন তিনটা ফ্লোরিনের সাথে বন্ধন করছে, ঠিক আছে, সে মোটামুটি একটা যৌগ গঠন করে ফেলছে, কিন্তু তার এখানে একটা ইলেকট্রনের শর্টেজ আছে। এখন সেই ইলেকট্রনের শর্টেজটা সে কিভাবে পূরণ করছে, সে এই যে অ্যামোনিয়া থেকে ইলেকট্রনটা নিছে, অ্যামোনিয়া থেকে ইলেকট্রনটা এখানে গেছে, যার ফলে অ্যামোনিয়াও তার অষ্টক পূরণ করতে পারছে এবং BF3ও তার অষ্টক পূরণ করতে পারছে। এবং যৌগটা কেমন হয়েছে দেখতে, যৌগটা হচ্ছে এরকম হয়েছে দেখতে, এবং এটা তোমাদের পরীক্ষার মধ্যে অনেক বেশি আসে, ঠিক আছে। এবং যৌগটার নাম কি, অ্যামোনিয়া বোরোফ্লোরাইড। এখন যেখানেই দেখবা এই যে এরকম সাইন দেওয়া, এটা আমাদের খুবই পরিচিত ডাইয়ামিন কপার আয়ন, টেট্রামিন কপার আয়ন। দেখো যেখানে দেখবে এরকম একটা অ্যারো সাইন দেওয়া, সেখানে বুঝবা কি যে এখানে সে কি করতেছে, সে ইলেকট্রনটাকে ওকে দিচ্ছে, দেওয়ার মাধ্যমে এখানে সন্নিবেশ সংযোজী বন্ধন তৈরি করছে। যেখানে এরকম অ্যারো সাইন দেখবা, ও হচ্ছে আমার দাতা পরমাণু, ও হচ্ছে আমার দাতা পরমাণু, সে এখানে একটা কপারকে দিচ্ছে এবং যোগটা কি তৈরি হচ্ছে, টেট্রামিন কপার আয়ন। ওকে, এখন যেটা আমাদের পরীক্ষার মধ্যে আসে বা যেটা আমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একই যৌগের মধ্যে কয় ধরনের বন্ধন উপস্থিত আছে, ঠিক আছে। দেখো তাহলে এখানে ফার্স্টে প্রশ্ন হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে কয় ধরনের বন্ধন উপস্থিত আছে। কিভাবে বের করবো, দেখো তুমি যদি অ্যামোনিয়াম ক্লোরাইডকে ভাঙো, এটা হচ্ছে আমার NH4Cl, দেখো আমি ওই পেজে গিয়ে দেখাই, এটা হচ্ছে আমার NH4Cl, ঠিক আছে। তো দেখো তুমি চোখের দেখায় বুঝতে পারবে কি এখানে দুইটা আয়ন আছে, কি আয়ন, এটা একটা পজিটিভ আয়ন, এটা নেগেটিভ আয়ন। তাহলে তুমি বলতে পারো এখানে একটা ধনাত্মক আয়ন, একটা ঋণাত্মক আয়ন আছে, মানে এখানে হচ্ছে একটা কি বন্ধন তৈরি হচ্ছে, আয়নিক বন্ধন তৈরি হচ্ছে, তাই না। তাহলে এখানে একটা বন্ধন আমরা পাইলাম কি, আয়নিক বন্ধন পাইলাম, ঠিক আছে, আয়নিক বন্ধন পাইলাম। আরেকটা কি দেখো, NH4 তৈরি করতে কি লাগতেছে, NH3 লাগতেছে না। NH3 কি এরকম বন্ধন, আসলে NH3 হচ্ছে আমাদের এই যে একটা নাইট্রোজেন, সে তিন পাশে তিনটা হাইড্রোজেন দিয়ে সমযোজী বন্ধন তৈরি করতেছে। তাহলে NH4 তৈরি করতে, NH4+ তৈরি করতে আমাদের লাগবে কাকে, NH3+ হচ্ছে H+ কে লাগবে, তাই না। এটা লাগে হচ্ছে আমাদের NH4+ তৈরি করতে। তাহলে NH3 তৈরি করতে তার কি লাগতেছিল, তার হচ্ছে তিনটা সমযোজী বন্ধন আছে। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, এখানে হচ্ছে আমরা সমযোজী বন্ধনও পাচ্ছি। আর এই মাত্র দেখে আসলাম যে NH4+ বেসিক্যালি কেমনে তৈরি করে, যে এই যে এই ইলেকট্রনটাকে সে কি করে, হাইড্রোজেনকে দেয়, হাইড্রোজেনকে দান করে না, বেসিক্যালি সে হচ্ছে শেয়ার করে। তাহলে ও হচ্ছে আমার দাতা ইলেকট্রন, মানে বেসিক্যালি হচ্ছে এখান থেকে আমার কি তৈরি হচ্ছে, NH4+ তৈরি হচ্ছে। তাহলে এখানে আমি একটা কি বন্ধন পাচ্ছি, এখানে আমি একটা সন্নিবেশ সংযোজী বন্ধন পাচ্ছি। তাহলে এই যৌগের মধ্যে আমি আয়নিক পাইলাম, সংযোজী বন্ধন পাইলাম, আর কি পাবো আমরা, সন্নিবেশ সংযোজী বন্ধন, সন্নিবেশ সংযোজী বন্ধন, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে অনেক বেশি আসে। এখন কেউ কেউ আমাকে বলতে পারবে এখানে টোটাল কয়টা বন্ড আছে, যদি হিসাব করো, দেখো এখানে একটা আয়নিক বন্ধন আছে, এখানে কয়টা আয়নিক বন্ধন আছে, একটা। আর এখানে সন্নিবেশ সংযোজী বন্ধন কয়টা আছে, একটা। কারণ দেখো এখানে একটাই অ্যারো পাইছে, তাহলে সন্নিবেশ সংযোজী বন্ধন কয়টা আছে, একটা। কিন্তু এখানে সমযোজী বন্ধন কয়টা আছে, তিনটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সমযোজী বন্ধন কয়টা, টোটাল তিনটা। তুমি যদি বন্ধন হিসেবে হিসাব করো, এখানে হচ্ছে টোটাল কয়টা বন্ধন আছে, একটা আয়নিক, তিনটা সমযোজী এবং একটা সন্নিবেশ, হচ্ছে মোটামুটি 5টা বন্ধন আছে এখানে, ঠিক আছে। আশা করি এই জিনিসটা বুঝছো। তাহলে দেখো এখন তোমরা এখানে কয়েকটা প্র্যাকটিস আছে, এগুলো করবা। আমার যেটা পরীক্ষার মধ্যে আছে সেটা হচ্ছে এই যে কপার সালফেট বা তুতেরটা আসে, এই গঠনটা বাসার মধ্যে মিনিমাম 4 বার করে প্র্যাকটিস করবা। এটা 4 স্টার ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষার মধ্যে অনেক আসে, ঠিক আছে। আর সবচেয়ে বেশি কমন এমসিকিউ হচ্ছে এখানে কয় ধরনের বন্ধন আছে, তুমি দেখে বুঝবে। দেখো এটা একটা পজিটিভ আয়ন, দেখো কপার সালফেট, যেহেতু কপার সালফেট না, তাহলে কপার 2+ এটা পজিটিভ আয়ন, আর সালফেট একটা নেগেটিভ আয়ন, ঠিক আছে। তাহলে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ আয়নের মধ্যে, একটা ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে কি বন্ধন হবে, আয়নিক বন্ধন হবে। তাহলে এখানে কি বন্ধন হচ্ছে, একটা আয়নিক বন্ধন হচ্ছে, ঠিক আছে। আর দেখো এই যে এখানে স্ট্রেট লাইনগুলো মানে হচ্ছে এখানে সমযোজী বন্ধন আছে, তাহলে এখানে কি বন্ধন আছে, এখানে হচ্ছে সমযোজী বন্ধন আছে, ঠিক আছে। আমরা আয়নিক বন্ধন পাইলাম, সমযোজী বন্ধন পাইলাম। এখন দেখো এই যে এখানে তুমি খেয়াল করো, এখানে দেখো এই যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্ন মানে কি, এখানে হচ্ছে আমাদের সন্নিবেশ সংযোজী বন্ধন তৈরি হয়েছে।
তাহলে এখানে অ্যারো চিহ্ন, এখানে শনিবার সমজীব বন্ধন পাইলাম, আমরা আয়নিক বন্ধন পাইলাম। এখন এখানে আরেকটা স্পেশাল টাইপের বন্ধন কি দেখো, এখানে ডট ডট দিয়ে কিছু বন্ধন দিয়েছে, যদিও আমরা এখন এটা করিনি, এটা একদম লাস্টের টপিক আমাদের, তাও মনে রাখবা। দেখো এখানে হচ্ছে হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে, এগুলো কি আমাদের হাইড্রোজেন বন্ধন। তাহলে এখানে আমরা টোটাল কয়টা বন্ধন পাইলাম, একটা কি পাইলাম আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন, আর হচ্ছে হাইড্রোজেন বন্ধন পাচ্ছি। ওকে, এখন এটার ভিতরে অনেক ব্যাখ্যা দেখা লেখছে কিভাবে তৈরি হয়েছে, এটা বাসায় একবার পড়ে নিই। আচ্ছা, তো এখন দেখো একটা যোগের মধ্যে আমরা ধরো যে মাত্রাটা যোগের মধ্যে আমরা 4 টাইপের বন্ধন পেলাম, আয়নিক বন্ধন পাইলাম, সমযোজী বন্ধন পাইলাম, সন্নিবেশ সমযোজী বন্ধন পাইলাম, হাইড্রোজেন বন্ধন পাইলাম। এখন এটার মধ্যে মেইন কোন বন্ধনটা হবে, মানে তুমি এটাকে কি যৌগ বলবা? এখন আমি এটাকে একসাথে সব যৌগ বলতে পারবো, আমি এটাকে বলতে পারবো না সমযোজী যৌগ, আমি এটাকে বলতে পারবো না আয়নিক যৌগ। কোন যৌগ বলবো? যখন সব ধরনের বন্ধন একটার মধ্যে থাকবে তখন তুমি সবসময় প্রায়োরিটি দিবে আয়নিক বন্ধনকে, মানে এটার মধ্যে আয়নিক বন্ধন আছে মানে তুমি এটাকে বলবে এটা আয়নিক যৌগ। ওকে, আচ্ছা, তো আমাদের গেল, এখান থেকে আমাদের কিছু লাগবে না, এখান থেকে একটা লাগবে, সেটা হচ্ছে অ্যামোনিয়াম আয়নের মতো কি থাকে, অ্যামোনিয়াম আয়ন যদি sp3 গঠন করে, অ্যামোনিয়াম আয়ন কি গঠন করে sp3, আমরা এটা দেখে আসছি যখন এই ইকুয়েশনের মধ্যে বসায়, এটা বন্ধন কোণ কত হবে 109.5 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমাদের আর তেমন কিছু লাগতেছে না, আমরা ডাইরেক্ট যাব হচ্ছে, এগুলো কিন্তু বাসায় পড়ে নিবা, ঠিক আছে, একদম স্কিপ করে যাবা না, বাসায় একবারটা পড়ে নিবা। আচ্ছা, এখন আমরা দুটো জিনিসের দিকে যাব, একটা হচ্ছে পোলারিটি, একটা হচ্ছে পোলারায়ন। তো পোলারিটি কি, পোলারায়ন কি, এগুলা অনেক পেঁচায়, আমি এখানে লিখে দিচ্ছি। পোলারিটি জিনিসটা হচ্ছে কি, সমযোজী যৌগে আয়নিক বৈশিষ্ট্য, ঠিক আছে। আর পোলারায়ন জিনিসটা কি, আয়নিক যৌগে সমযোজী বৈশিষ্ট্য, ঠিক আছে। এটা একটু বইয়ের মধ্যে লিখে না, এটা কেন জানি সবার এত পেঁচায়। ওকে, তাহলে পোলারিটি কি, পোলারিটি হচ্ছে সমযোজী যৌগের মধ্যে আয়নিক বৈশিষ্ট্য, আর পোলারায়ন জিনিসটা কি, আয়নিক যৌগের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য। এখন এগুলো কি আমরা দেখবো, দেখো। আচ্ছা, এর আগে আমাদের কয়টা যে যোগের, এগুলো আমি কালকে লিখে দিয়েছিলাম, কয়টা মোলের আমাদের, তো এটা তোমার জানা লাগবে, যেটা কি দেখো, ফ্লোরিনের হচ্ছে 4, আমি লিখে দিয়েছিলাম, F হচ্ছে 4, অক্সিজেন হচ্ছে 3.5, NCl হচ্ছে, NCl মানে নাইট্রোজেন এবং ক্লোরিন দুটোই হচ্ছে 3, তারপরে HP মানে হচ্ছে হাইড্রোজেন এবং ফসফরাস দুটোই হচ্ছে 2.1, আর হচ্ছে দেখো এই যে কার্বন এবং আয়োডিন দুটোই কি দেখো, কার্বন CI দিয়ে মনে রাখবা, CI এর হচ্ছে 2.5 আর ব্রোমিনের হচ্ছে 2.8। এগুলো যদি কালকে লিখে দিয়েছিলাম। আচ্ছা, তো এগুলো তোমাকে একদম মুখস্থ ঠোঁটস্থ রাখতে হবে। কেন রাখতে হবে দেখো, পরে পেছনে যাই। আচ্ছা, তো যখন ধরো এই যে একটু আগে আমরা পড়তেছিলাম যে ধরো আমরা জানি সমযোজী যৌগ নরমালি কি হয়, সমযোজী যৌগ কখনো পোলার চাপ পানিটার মধ্যে মিক্স হচ্ছে না। তো আমরা কখন বুঝবো যে একটা যৌগ পানির মধ্যে মিক্স করতে পারবে নাকি পারবে না, কখন বুঝবো? তার পোলারিটি চেক করে। পোলারিটি কিভাবে চেক করে দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ যে একটা যৌগ পানিতে দ্রবীভূত হবে কিনা হবে না। কেমন বুঝবো দেখো, ধরো আমি HCl এর কথা চিন্তা করবো, HCl এর কথা চিন্তা করবো যে ও আমাদের পানিতে দ্রবীভূত হবে কিনা হবে না। পানিতে দ্রবীভূত হওয়ার শর্ত কি, তার মধ্যে একটা ধনাত্মক আয়ন থাকতে হবে, একটা ঋণাত্মক আয়ন থাকতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমরা পোলারিটি মাধ্যমে বের করবো। কিভাবে বের করবো দেখো, হাইড্রোজেনের তড়িৎচেনালতা মান কত 2.1, ক্লোরিনের কত 3, ঠিক আছে। তো দেখো দুটোকে বিয়োগ করো, 3 - 2.1 কত হয় 0.9 হয়। মনে রাখবা যদি দুইটা মোলের তড়িৎচেনালতার পার্থক্য 0.5 থেকে 1.9 এর মধ্যে হয়, এই রেঞ্জে 0.5 থেকে 1.9 এর রেঞ্জের মধ্যে হয়, তখন সেটা কি করবে, পোলারিটি দেখাবে। এবং পোলারিটি দেখানো মানে কি, তার মধ্যে একটা আংশিক ধনাত্মক এবং একটা আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হবে, তাহলে সেই কি হবে, পানিতে দ্রবীভূত হতে পারবে, ঠিক আছে। কারণ পানির মধ্যে কি ছিল, একটা অক্সিজেন ছিল হচ্ছে 2 ডেল মাইনাস, আর এখানে হাইড্রোজেন গুলো কি ছিল ডেল প্লাস, ঠিক আছে। তাহলে ওর কি হবে,
দেখো HCl এর মধ্যে আমাদের মানটা কত পাইছি 0.9, ঠিক আছে? তাহলে দেখো 0.9 কি রেঞ্জের মধ্যে না? তাহলে ওর মধ্যে একটা আংশিক ধনাত্মক, মানে ও হচ্ছে একটা আংশিক ধনাত্মক চার্জ সৃষ্টি করবে এবং ও হচ্ছে একটা আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি করবে। এর ফলে কি হবে, ওরা খুব ইজিলি এই পানির মধ্যে মিক্স হতে পারবে। ওর ধনাত্মক ঋণাত্মকের সাথে কাজ করবে, ওর ঋণাত্মক ওর ধনাত্মকের সাথে কাজ করবে, তাহলে পানির মধ্যে মিক্স হয়ে গেল। এখন দেখো সবচেয়ে বেশি পোলার যৌগ কোনটা? হাইড্রোজেন ফ্লোরাইড। কেমনে হলো? দেখো হাইড্রোজেনের কত 2.1 আর ফ্লোরিনের কত 4, যদি বিয়োগ দেখো কত আসে 4 - 2.1 আসে হচ্ছে 1.9। দেখো আমাদের একদম হাইয়েস্ট রেঞ্জই হচ্ছে 1.9। তাহলে এই জন্য আমরা বলি হাইড্রোজেন ফ্লোরাইড সবচেয়ে বেশি তড়িৎ সবচেয়ে বেশি পোলার যৌগ। কেন? কারণ ওটা হচ্ছে একদম হাইয়েস্ট রেঞ্জের মধ্যে। তাহলে ও কি হবে, ডেল প্লাস হবে, ও হবে ডেল মাইনাস। তাহলে ও খুব ইজিলি পানির মধ্যে তুমি তাকে মিক্স করতে পারবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এটা তোমাদের খ নাম্বারের জন্য অনেক বেশি আসে, ঠিক আছে? এখন দেখো একটা যোগের কথা বলো, ধরো কি যোগ হবে, PH3 এর কথা চিন্তা করি ধরো, বা তুমি NH3 এর কথা চিন্তা, PH3 লিখি, PH3। দেখো PH3 এর কথা চিন্তা করি যে ও পানিতে দ্রবীভূত হবে নাকি হবে না, কিভাবে বের করবো? ফসফরাসের 2.1, হাইড্রোজেনের 2.1, 2.1 মাইনাস থেকে 0, তাহলে ওদের অরিজিনাল মান কত? মানে পার্থক্য হচ্ছে 0.5 থেকে 1.9 এর রেঞ্জের মধ্যেও নেই। তাহলে ও কি হবে, আমাদের পোলার যৌগ হবে না এবং তাকে তুমি কোনোভাবেই পানির মধ্যে মিক্স করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এখানে কয়েকটা যোগের তৈজন্য পার্থক্য লিখছে, আমাদের এত কিছু লাগবে না। এখন আমরা ডিরেক্ট যাবো হচ্ছে পোলার আয়নের মধ্যে। পোলার আয়নের সংজ্ঞাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। পোলার আয়নের সংজ্ঞাটা কি দেখো, এই যে এখান থেকে শুরু হয়। ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের বিক্রিতিকে আমরা পোলার আয়ন বলি। এত কিছু আমাদের জানা লাগে না, জাস্ট মেইন জিনিসটা বুঝি। দেখো পোলার আয়ন আমরা কি বলে আসছিলাম, আয়নিক যৌগের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য, মানে কিছু কিছু আয়নিক যৌগের মধ্যে কিছু সমযোজী বৈশিষ্ট্য দেখা যায়। এখন এগুলোর ক্ষেত্রে বিজ্ঞানী ফাজান কয়েকটা রুলস দেয়, ঠিক আছে? আমরা কেমনে বুঝবো যে কোনটা দেখাবে বা কোনটা দেখাবে না? দেখো ফাজানের রুলস অনুযায়ী কি, ক্যাটায়ন এবং পোলার আয়ন কখন বেশি হবে কখন কম হবে। ফাজান কি বলছে যে ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জের পরিমাণ যত বেশি হবে তার পোলার আয়ন তত বেশি হবে। যেরকম কি ধরো আমরা যখন আয়নিক যৌগের কথা বলছি, তাই না? ধরো সোডিয়াম আয়ন, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, আর হচ্ছে আমরা অ্যালুমিনিয়াম 3+। তাহলে এখানে হচ্ছে একটা চার্জ, এখানে দুইটা চার্জ, এখানে তিনটা চার্জ। তাহলে ফাজানের নিয়ম অনুযায়ী কার পোলার আয়ন সবচেয়ে বেশি হবে? অ্যালুমিনিয়ামের পোলার আয়ন সবচেয়ে বেশি হবে। কেন? ওর চার্জ বেশি, ঠিক আছে? ফাজান আরো কয়েকটা রুলস দেয়, কি বলে দেখো, ক্যাটায়নের আকার যত ছোট হয় এবং অ্যানায়নের আকার যত বেশি বড় হয়। মানে ধরো ক্যাটায়নের আকার দেখো, এখানে ছিল সোডিয়াম, এখানে ছিল ম্যাগনেসিয়াম, এখানে ছিল অ্যালুমিনিয়াম। তুমি বলো তো কার আকার সবচেয়ে বেশি ছোট হবে? অ্যালুমিনিয়ামের আকার সবচেয়ে বেশি ছোট হবে। কারণ কি? তার মধ্যে হচ্ছে বেশি আকর্ষণের কারণে সে ছোট হয়ে যাচ্ছে, তাই না? অ্যালুমিনিয়াম হচ্ছে আরো ডানের দিকে বলো, তাহলে অ্যালুমিনিয়াম আকার সবচেয়ে বেশি ছোট। এখন তাহলে এর মধ্যে পোলার আয়ন কার বেশি হবে? অ্যালুমিনিয়ামের বেশি হবে। এটা আমরা খুব কমন বুঝি। এখন অ্যানায়নের ক্ষেত্রে ধরো ফ্লোরিন, ফ্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস, আয়োডিন মাইনাস, এর মধ্যে কার পোলার আয়ন সবচেয়ে বেশি হবে? ফাজান কি বলে, যার যে অ্যানায়নের আকারটা বড় তার পোলার আয়ন সবচেয়ে বেশি হবে। তাহলে দেখো এখানে ফ্লোরিন থেকে ক্লোরিন সবচেয়ে বেশি বড়, কারণ ক্লোরিনের কি একটা শক্তিস্তর অ্যাড হচ্ছে, আয়োডিনের ক্ষেত্রে আরেকটা শক্তিস্তর অ্যাড হচ্ছে। তাহলে এখানে সবচেয়ে বেশি পোলার আয়ন কার হবে? আয়োডিনের হবে, তারপরে ক্লোরিনে, তারপরে ফ্লোরিনে। এখন এই চারটার মধ্যে এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি যেটা, সেটা হচ্ছে যেসব ক্যাটায়ন ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল পাবা সেখানে পোলার আয়ন সবচেয়ে বেশি হবে। এখন একটা এমসিকিউ নিয়ে খুবই বিতর্ক আছে, ধরো তোমাদের ইয়ার মধ্যেই, অনুশীলনের মধ্যেই আছে নিচের কোনটার পোলার আয়ন বেশি। অপশনের মধ্যে Fe+CO আছে এবং অ্যালুমিনিয়াম+CO আছে। এখন প্রশ্ন হচ্ছে কোনটা অ্যান্সার। হাজারি স্যার করছে কি অ্যালুমিনিয়াম+C কে অ্যান্সার দিয়ে রাখছে, আর কবির স্যারের বইয়ের মধ্যে এই অ্যান্সার দেওয়া হচ্ছে ফেরিক আয়নকে। এখন কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হবে ফেরিক আয়ন। কারণ কি? ফেরিক আয়নের মধ্যে ডি অরবিটাল আছে এবং যখন তুমি দেখবে একটা পরমাণুর মধ্যে ডি অরবিটাল আছে তখন ওই যে বাকি যে নিয়মগুলো ওগুলো আমরা পরে খাটাবো। আগে সবার আগে প্রায়োরিটি হচ্ছে ডি অরবিটাল। ডি অরবিটাল আছে মানে তার পোলার আয়ন সবচেয়ে বেশি হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো, আচ্ছা তো পোলার আয়ন ক্ষমতা বেশি হওয়া মানে কি? যার পোলার আয়ন ক্ষমতা বেশি তার সমযোজী বৈশিষ্ট্য বেশি। তাহলে যার পোলার আয়ন ক্ষমতা বেশি পাবা তুমি, যার পোলার আয়ন বেশি তার সমযোজী ক্ষমতা বেশি, সমযোজী বৈশিষ্ট্য বেশি বলতে পারো, তার সমযোজী বৈশিষ্ট্য বেশি, ঠিক আছে? তাহলে দেখো এখন আমি যদি এখানে তিনটা যৌগ লিখি, আমি এখানে এগুলো মুছি। ধরো আমি এখানে তিনটা যৌগ লিখলাম, সোডিয়াম ক্লোরাইড, তারপর লিখলাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড।
আমি তোমাকে বলছি নিচের কোনটা পানিতে সবচেয়ে বেশি। আচ্ছা আমরা আগে কেয়ার করতে হবে সমযোজকের বৈশিষ্ট্যগুলো কি। মনে রাখবে সমযোজকের বৈশিষ্ট্যগুলো হচ্ছে 1 নাম্বার, এখানে আমি লিখে দিই পরে যাতে বুঝতে ইজি হয়। আমি এগুলো আমার বইয়ের মধ্যে আলাদা করে নোট করে রাখতাম। সমযোজক মানে হচ্ছে তার গলনাঙ্ক কম থাকবে, গলনাঙ্ক স্থূলাঙ্ক দুটোই কম থাকবে, আমি একটা লিখে রাখি। গলনাঙ্ক কম থাকবে, তারপরে যে তার দ্রাব্যতা কম থাকবে, যেহেতু সমযোজক সেটা পানির মধ্যে কখনোই মিক্স হবে না, তাহলে দ্রাব্যতাও কম থাকবে। আর হচ্ছে সে বর্ণযুক্ত হবে। সমযোজকগুলো সাধারণত বর্ণযুক্ত হবে, বর্ণযুক্ত হবে। ঠিক আছে, এখন আমি তোমাকে এই তিনটা যোগের মধ্যে বলছি নিচের কোনটার দ্রাব্যতা কম হবে, সবচেয়ে কম হবে। সবচেয়ে কম কার হবে দেখো, এখানে এখানে ক্লোরিন, এখানে দেখো সবগুলো ক্লোরিন আছে। দেখো ক্লোরিন মানে কি অ্যানার আকার সেম, ঠিক আছে, অ্যানার আকার সেম। এখানে কার মধ্যে ডি অরবিটাল নাই, তাহলে তুমি অ্যানার আকারের ক্লসটা খাটাতে পারতেছো না, তুমি এখানে ডি অরবিটাল ক্লসটা খাটাতে পারছো। তুমি দুইটা খাটাতে পারবে। একটা কি, একটা তুমি ক্যাটায়নের আকার দেখবা। ক্যাটায়নের আকার হিসেবে কি সবচেয়ে বেশি ছোট, অ্যালুমিনিয়াম সি প্লাস সবচেয়ে বেশি ছোট। ঠিক আছে, তারপরে দেখো সেম ভয়েস অ্যালুমিনিয়াম সি প্লাসের মধ্যে চার্জ বেশি, তাহলে ও কি হবে, ও সবচেয়ে বেশি চার্জ, মানে ওর মধ্যে সবচেয়ে বেশি পোলার আয়ন হবে। তাহলে সব দিক বিবেচনায় ও সবচেয়ে বেশি পোলার আয়ন হবে। পোলার আয়ন সবচেয়ে বেশি হওয়া মানে কি, ওর মধ্যে সমযোজী বৈশিষ্ট্যগুলো বেশি থাকবে। তাহলে দেখো ওর কি হবে, ওর গলনাঙ্ক কম হবে, ওর দ্রাব্যতা কম হবে, ওর বর্ণযুক্ত বেশি হবে। আর আমি তো অপোজিট একটা কোশ্চেন করি যে নিচের কোনটা দ্রাব্যতা সবচেয়ে বেশি বেশি হবে। কার দ্রাব্যতা সবচেয়ে বেশি বেশি হবে, সেটা হচ্ছে যার পোলার আয়ন সবচেয়ে বেশি কম হচ্ছে, মানে এখানে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা সবচেয়ে বেশি হচ্ছে, কারণ ওর পোলার আয়ন কম, মানে সমযোজী বৈশিষ্ট্য। সমযোজী বৈশিষ্ট্য কম মানে কি, ওর দ্রাব্যতাও বেশি হবে, ওর গলনাঙ্ক বেশি হবে, ও বর্ণযুক্ত হবে না। ঠিক আছে, এটুকু কি ক্লিয়ার? তাহলে সবসময় মনে রাখবা পোলার আয়ন ব্যস্তানুপাতিক দ্রাব্যতা, মানে এই যে সেম জিনিসই এখানে আবার দ্রাব্যতা, গলনাঙ্ক আর বর্ণ। তাহলে পোলার আয়নের সাথে এগুলো ব্যস্তানুপাতিক, যার পোলার আয়ন বেশি হবে তার এগুলো কম হবে, যার এগুলো পোলার আয়ন কম হবে তার এগুলো বেশি হবে। ওকে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, তো দেখো এখানে এটাই ব্যাখ্যা করছে। দেখো এখানে তোমাকে গণনাগুলো কিন্তু এখান থেকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, যেহেতু দেখো এখানে আমি একটু দেখে সোডিয়াম ক্লোরাইড কি ছিল, তার পোলার আয়ন সবচেয়ে বেশি কম ছিল, তাই তার গলনাঙ্ক সবচেয়ে বেশি 801। ম্যাগনেসিয়ামের সবচেয়ে বেশি, তো ম্যাগনেসিয়াম হচ্ছে মিডিয়াম রেঞ্জ ছিল, তাহলে ওরটা কি হবে, হালকা একটু বেশি হবে। আর অ্যালুমিনিয়াম এটা সবচেয়ে বেশি কম হবে, কারণ ওর পোলার আয়নটা সবচেয়ে বেশি ছিল। ঠিক আছে, আচ্ছা, তো এখানে অনেকগুলো এক্সাম্পল দিছে, এগুলো তোমরা পড়ে নিবা। আমি আবারও বলতেছি, আগে খেয়াল করো কোনো পরমাণুর মধ্যে ডি অরবিটাল আছে কিনা। যদি ডি অরবিটাল থাকে সবার আগে ওকে প্রায়োরিটি দিবে। ঠিক আছে, ওই অ্যালুমিনিয়াম প্লাসটা নাকি ফেরিক আয়ন হবে, এটা কিন্তু একটা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আগে ডি অরবিটালকে প্রায়োরিটি দিবা, বাকি অন্য সব কিছু দেখবা। আচ্ছা, তো এখানে বাকিগুলো তোমরা আশা করি এটা বুঝবা। এখানে আমাদের অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, যেরকম ধরো দেখো এখানেও একটা আকারের ব্যাপার দেওয়া আছে, যে দেখো এটা হচ্ছে আমার দ্বিতীয় পর্যায়ে। তার ফার্স্ট হচ্ছে বেরিলিয়াম, সরি দ্বিতীয় গ্রুপ, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম। সবচেয়ে বড় এখানে এখানে যেহেতু ক্লোরিন সবগুলো সেম, মানে অ্যানায়ন সেম, এখন আমরা দেখবো যে ক্যাটায়নের আকার। ক্যাটায়নের আকার যার ছোট বেশি সে বেশি সমযোজী। দেখো এখানে হিসাব মতো বেরিলিয়ামের আকারটা সবচেয়ে বেশি ছোট, তাইলে ওর মধ্যে পোলার আয়ন বেশি হবে, ও বেশি সমযোজী হবে, তাই না? তাহলে ও বেশি সমযোজী হলে কি হবে, ওর গলনাঙ্ক কম হবে, ওর দ্রাব্যতা কম হবে। এবং ওর দেখো এই জন্য আমরা এর আগে একবার পড়ে আসলাম যে বেরিলিয়াম ক্লোরাইড কিসের মতো আচরণ করে, ওটা সমযোজী যৌগের মতো আচরণ করে। কেন? ওর পোলার আয়ন সবচেয়ে বেশি, এই জন্য। আমাদের এই চ্যাপ্টারটা অলরেডি 3টা ক্লাস, এটা আমাদের 3rd নাম্বার ক্লাস। এটার মধ্যে আজকে একদম লাস্ট টপিকগুলো পড়ানো হচ্ছে, আগের দুইটা ক্লাসের মধ্যে এর আগেরগুলো শেষ। ঠিক আছে, তাহলে এখন আশা করি তোমরা বুঝবা। দেখো এখানে নিচে আমরা যদি এতক্ষণ ক্যাটায়ন নিয়ে বলেছি, অ্যানায়নটা দেখি। দেখো এখানে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম আয়ন। এখানে সোডিয়াম আয়ন কনস্ট্যান্ট, তুমি এখন কার দিকে তাকাবা, অ্যানায়নের দিকে তাকাবা। ঠিক আছে, দেখো অ্যানায়নের ক্ষেত্রে ফ্লোরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়রন আছে। তাহলে সবচেয়ে বড় আকার কার, আয়রনের, কারণ গ্রুপের সবার নিচে, ওর মধ্যে একটা একটা শক্তি অ্যাড হচ্ছে। তাহলে সোডিয়াম আয়োডাইডের পোলার আয়ন সবচেয়ে বেশি হবে, মানে সোডিয়াম আয়োডাইড বেশি সমযোজী ধর্ম দেখাবে। তাহলে কি হবে, সোডিয়াম আয়োডাইড কি হবে, ওর গলনাঙ্ক কম হবে, ও হচ্ছে ওর দ্রাব্যতা কম হবে, ওর বর্ণযুক্ত হবে, এগুলো আছে তাহলে কম। তাহলে বাকিগুলো তোমরা নিজেরা পড়ে নিবা, এখানে আর বোঝানোর কিছু নাই। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এরপর দেখো আয়নিক বিভব, পটেনশিয়াল, এগুলো আগের জিনিসই, এটার মধ্যেও তেমন কোনো ইয়ে হবে না। এখন আমরা দেখবো একটু মৌলের মধ্যে কর্ণ সম্পর্ক। কর্ণ সম্পর্ক কি, দেখো কোনাকুনি সম্পর্ক।
মানে হচ্ছে কি দেখো, আমি যদি দ্বিতীয় পর্যায়টা লিখি, লিথিয়ামের পর বেরিলিয়াম, তারপর বোরন, তারপর কার্বন। এরপর দেখো সোডিয়ামটা লিখলে তৃতীয় পর্যায়ে লিখলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। এখন বিজ্ঞানীরা আবিষ্কার করে দেখছে কি এই পর্যায় সারণীর মধ্যে কর্ণ সম্পর্ক থাকে। কর্ণ সম্পর্ক কি? এই দেখো, লিথিয়ামের কোনাকুনি কি আছে? ম্যাগনেসিয়াম আছে। বেরিলিয়ামের কোনাকুনি কি আছে? অ্যালুমিনিয়াম আছে। বোরনের কোনাকুনি কি আছে? সিলিকন আছে। এবং এরা অনেকটা একই রকম ধর্ম প্রদর্শন করে। কি কি ধর্মটা একই রকম ধর্ম প্রদর্শন করে? দেখো ওদের, খেয়াল করো, ওদের আয়নিক ব্যাসার্ধটা অনেকটা কাছাকাছি, ঠিক আছে? তাহলে ওদের আয়নিক ব্যাসার্ধ খুব কাছাকাছি। তারপরে কি? ওদের আয়নীকরণ শক্তিটাও খুবই কাছাকাছি। দেখো যেরকম বেরিলিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি হচ্ছে 899, আর অ্যালুমিনিয়ামের কত? 578। মানে একদম যে হুবহু, মানে ধরো একদম এক দুই পার্থক্য এরকম না, বাট খুব কাছাকাছি। বাট অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক ভালো ডিসটেন্স থাকে। তারপরে দেখো তড়িৎচুম্বকতার মানটা ওদের খুব কাছে। যেমন দেখো লিথিয়ামের তড়িৎচুম্বকতার মান কত? 1, আর ম্যাগনেসিয়ামের কত? 1.2। তাহলে কি কি ধরনের মিল আছে? আয়নিক ব্যাসার্ধের মিল আছে, আয়নীকরণ শক্তির মিল আছে, তড়িৎচুম্বকতার মিল আছে। এরপর হচ্ছে পোলারিকরণ ক্ষমতা, মানে হচ্ছে কি ওরা একজন আরেকজনকে কত বেশি পোলারিত করতে পারে, ক্ষমতাটা মোটামুটি একদম কাছাকাছি। তারপর হচ্ছে আয়নিক চার্জের ঘনত্ব। এখানে কি কি ধরনের মিল আছে এগুলো একটু দেখে নিই, ঠিক আছে? আর প্রশ্নের মধ্যে আসে যে ধরো যে নিচের কোন দুইটা মোলের তড়িৎচুম্বকতার মান কাছাকাছি, বা নিচের কোন দুইটা মোলের আয়নিক চার্জের ঘনত্ব কাছাকাছি, তখন তোমাকে এই কর্ণ সম্পর্কটা মনে রাখতে লাগবে। মোটামুটি দ্বিতীয় পর্যায়ে সিরিয়ালটা মনে রাখবে, তুমি নিজে খাতার মধ্যে করে তাহলে এটার মধ্যে কর্ণ কর্ণ সম্পর্ক বের করতে পারবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানেও গেল। আচ্ছা, এরপরে আমরা কিছু আগে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল দেখে আসি। এখান থেকে শুরু হচ্ছে, আচ্ছা এখানে এটা। আচ্ছা, তো ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল জিনিসটা আমরা একটু শুরু থেকে বলে আসলাম যে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ আয়নের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল থাকে, ঠিক আছে? সেটা হচ্ছে আমার আয়নিক বন্ধন হচ্ছে। তো সমযোজী বন্ধনের মধ্যে কি বন্ধন তৈরি হয় সেটাকে আমরা বলি ভ্যান ডার ওয়ালস বন্ধন। ভ্যান ডার ওয়ালস বন্ধন খুব দুর্বল একটা বন্ধন হয়, এবং বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালসের নামকরণ অনুযায়ী এটাকে আমরা ভ্যান ডার ওয়ালস বল রাখি, ঠিক আছে? তাহলে এখন ভ্যান ডার ওয়ালস বন্ধন কাদের মধ্যে হয়? সমযোজী বন্ধনের মধ্যে হয়। এখন আমরা এখান থেকে তোমার যেটা জানা লাগবে সেটা হচ্ছে কয়েকটা সংজ্ঞা একটু দেখা লাগবে। দেখো এখন দেখো আমরা এই নন বর্ণিক আন্তঃআণবিক বলকে কয়েকটা ভাগে ভাগ করছি। এই ভাগগুলো মান আগে জানবো আমরা, তারপরে এগুলা কি আমরা পরে বুঝবো। মানগুলো একটু ইম্পর্টেন্ট। তো এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেখো আয়নিক বন্ধন। আয়নিক বন্ধনটা খুবই স্ট্রং একটা বন্ধন, এবং সেটা কি ক্যাটায়ন এবং অ্যানোনের মধ্যে হয়। সেটা মান হলো দেখো 400 থেকে 4000। এই লিমিটগুলো কিন্তু তোমার লাগবে, ঠিক আছে? দেখো আয়নিক বন্ধনটা খুবই স্ট্রং বন্ড, এজন্য সেটা কত? 400 থেকে 4000। এরপরে তোমার সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন মানে কি? ভ্যান ডার ওয়ালস বন্ধনই বেসিক্যালি। তো সমযোজী বন্ধনটা কত? দেখো 150 থেকে 1100। এরপর তোমার ধাতব বন্ধন। ধাতুগুলো কিন্তু কোনো ধাতু না, কোনো আয়নিক বন্ধন করছে নিজের মধ্যে। ধরো একটা ক্যালসিয়াম বা এরকম একটা, ধরো এটা হচ্ছে আয়রন, ঠিক আছে? এটা হচ্ছে আয়রন। তো এই আয়রনের এই যে একটা মানে একটা পার্টের মধ্যে তার নিজের মধ্যে ধাতব বন্ধনটা এটার সাথে যুক্ত আছে। এটার পরিমাণ কত? 75 থেকে 1000 কিলোজুল পার মোল। এরপরে দেখো আমরা এগুলা সংখ্যা কি, এগুলো কি কি জিনিস, এগুলো আমরা পরে পেজে গিয়ে জানবো। আগে জাস্ট আমরা মানগুলো দেখেছি। আয়ন ডাইপোল আকর্ষণ। আয়ন ডাইপোল আকর্ষণ কি? 10 থেকে 50 কিলোজুল পার মোল। খুবই খুবই মানে আছে না, খুবই হালকা একটা বন্ধন, কিন্তু তোমাদের কোনো মান জানা লাগবে। সিরিয়াল বাই মুখস্থ রাখলে এমনি মনে থাকবে। তারপর আয়ন ডাইপোলের পর হচ্ছে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন কি জিনিস আমরা একটু পরে দেখবো। এটা মানটা দেখে রাখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মান হচ্ছে 10 থেকে 40 কিলোজুল পার মোল। এখানে যদি এই চারটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হয় সেটা হচ্ছে এটা। হাইড্রোজেন বন্ধনের বলের মানে শক্তির মান কত? সেটা হচ্ছে 10 থেকে 40। এরপরে হচ্ছে আমার ডাইপোল হচ্ছে 3 থেকে 4। আয়ন আবেশ ডাইপোল হচ্ছে 3 থেকে 15। ডাইপোল আবেশ ডাইপোল হচ্ছে 2 থেকে 10। এগুলো মুখস্থ, এগুলোর জন্য কোনো নেমনিক নাই, কষ্ট করে। আচ্ছা, এরপর যেটা লাগবে তোমার সেটা হচ্ছে লন্ডন বা বিস্তারণ বলের শক্তির মান, সেটা হচ্ছে 1 থেকে 10 কিলোজুল পার মোল। আচ্ছা দেখো, তো এখন আমরা একটু ওই যে বলগুলো যে পড়ে আসলে ওগুলো আসলে কি বল সেগুলো আমরা দেখবো। আচ্ছা, আয়ন ডাইপোল বল মানে কি? একটু আগে তোমাকে পোলারিটি বুঝে আসলে। পোলারিটি মানে কি ছিল? ধরো দুটার মধ্যে তড়িৎচুম্বকতার পার্থক্যের কারণে, তো দুটার মধ্যে একটা আমি যে একটু আগে দেখাই, ধরো যে তড়িৎচুম্বকতার কথাই মনে করো। ধরো হচ্ছে অক্সিজেন এবং পানির কথাটাই মনে করো। এখানে একটা অক্সিজেন এবং হাইড্রোজেনের বন্ধন করলো, তো এটা হচ্ছে তাদের মধ্যে মানে শেয়ারকৃত ইলেকট্রন। এটা হচ্ছে তাদের মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন। তো এই শেয়ারকৃত ইলেকট্রন অক্সিজেন নিজে থেকে টানতেছে, টানার ফলে কি হচ্ছে? অক্সিজেনের মধ্যে একটা
2 ডেল মাইনাস এখানে ডেল প্লাস, মানে একটা আংশিক ঋণাত্মক এবং আংশিক ধনাত্মক চার্জের সৃষ্টি করলো। তো এখানে কি বলছে দেখো, যখন একটা আয়ন ও একটা পোলার তরল নিকটে আসে তখন তাদের মধ্যে আয়ন ডাইপোল আকর্ষণ বলের উদ্ভব হয়। মানে হচ্ছে কি, ধরো একটা সোডিয়াম আয়ন এবং একটা পানির অণু, পানির অণুর মধ্যে কি একটা মানে একটা পোলারিটি অবস্থায় আছে না, তো যখন একটা আয়ন এবং একটা ডাইপোল অণু কাছাকাছি আসে তখন তাদের মধ্যে কি বন্ধন তৈরি হচ্ছে, আয়ন ডাইপোল। এগুলো সংখ্যা জীবনেও আসবে না, জাস্ট সর্বোচ্চ গেলে তোমার হচ্ছে এগুলোর মান আসবে, ঠিক আছে। আচ্ছা এরপরে কোনটা, ডাইপোল, ডাইপোল তাই না। ডাইপোল, ডাইপোল কি, ওই যে অধিক ঋণাত্মক মৌল যে অক্সিজেনে টান দিল, ধরো দুটো অক্সিজেন পাশাপাশি থাকার কারণে 2 ডেল মাইনাস 2 ডেল মাইনাস 2 ডেল মাইনাস 2 ডেল মাইনাস এটা দুটো একসাথে পাশাপাশি থাকার কারণে কি হচ্ছে, একটা ডাইপোল ডাইপোল আকর্ষণ বল তৈরি হচ্ছে। তো এখানে দুই ধরনের ডাইপোল পাওয়া যায়, একটা হচ্ছে স্থায়ী ডাইপোল, একটা হচ্ছে অস্থায়ী ডাইপোল। এর মধ্যে স্থায়ী ডাইপোল কারা, হাইড্রোক্লোরিক অ্যাসিড, পানি এবং অ্যামোনিয়া, এবং এই তিনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো বইয়ের মধ্যে সেই সাথে মার্ক করে রাখবে যে স্থায়ী ডাইপোলের উদাহরণ কারা, হাইড্রোক্লোরিক অ্যাসিড, পানি এবং হচ্ছে অ্যামোনিয়া। আচ্ছা স্থায়ী ডাইপোল, আবিষ্ট ডাইপোল। স্থায়ী ডাইপোল আবিষ্ট, আবিষ্ট ওয়ার্ডটার মানে কি, যে তোমরা হয়তো 9 10 পড়ে আসছো বা এখনো স্থির তরিতের মধ্যে পড়ো, স্থির তরিতের মধ্যে কি করছিলা, ধরো একটা দণ্ডকে তুমি রেশমের কাপড় দিয়ে মানে ঘষা দিলা, ঘষা দেওয়ার ফলে কি হচ্ছে, ওইখানে কিছু চার্জ রেশম কণা থেকে স্থানান্তরিত হচ্ছে, স্থানান্তরিত হওয়ার ফলে সে ধনাত্মক চার্জে চার্জিত হয়ে যাচ্ছে। তো আবিষ্ট ডাইপোল, আবিষ্ট ডাইপোল অনেকটা এরকমই, যে তোমার একটা ডাইপোল অণু ছিল, ধরো ওই যে অক্সিজেনই ছিল, সে করতেছে কি, সে আরেকটা পরমাণু কাছাকাছি গেছে, কাছাকাছি যাওয়ার ফলে তার মধ্যে যে 2 ডেল মাইনাস একটা নেগেটিভ আয়ন ছিল, সেটা আরেকটা পরমাণুকে মানে আকৃষ্ট করছে বা সেটাকে আবিষ্ট করছে, ফলে তার থেকে কিছু চার্জ ওই পরমাণুতে চলে গেছে। এরপর দেখা যায় তার মধ্যে কিছু 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 পরিমাণ চার্জ তুমি পাচ্ছ, তো এটাকে আমরা কি বলবো, ডাইপোল, আবিষ্ট ডাইপোল বন্ধন, ঠিক আছে, আকর্ষণ। আচ্ছা এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের বিস্তারণ বল। আগে বলতেছে তোমাদের বোঝানোর জন্যই বল, এগুলো থেকে তেমন কোনোদিন প্রশ্ন আসে না। আচ্ছা এই যে আচ্ছা কি বললা যে এটার মধ্যে অর্গানিক থেকে প্যাচাল বেশি, নাথিং ক্যান বিট অর্গানিক। অর্গানিক মানে থাকে না এমসিকিউর জন্য একটা বেসিক একটা চ্যাপ্টার, সিকিউর জন্য পড়তে গেলে আল্লাহ মাফ করে যায়, দৌড়া যায় 2000 বিক্রিয়া ওখানে। আমি জানি সিকিউর জন্য কয়েকটা ইম্পর্টেন্ট টপিক আছে এইচএস, তো ওগুলো পড়ে গেলে মোটামুটি কভার করা যায়, বাট স্টিল 3000 বিক্রিয়ার একটা চ্যাপ্টার কখনোই সুন্দর হতে পারে না। আচ্ছা যদি অর্গানিক আমার ফেভারিট চ্যাপ্টার ছিল এইচএসসি লেভেল থেকে, বাট স্টিল অনেক বিক্রিয়া, আমি নিজেও ওটা থেকে এইচএসসি পরীক্ষা কোনো সিকিউ অ্যান্সার করি, আমি ওর থেকে জাস্ট এমসিকিউ অ্যান্সার করছি, করার জন্য পড়ে গেছিলাম, এত বিক্রিয়া দেখে এসে পুরো ভুল করার কোনো মানে। আচ্ছা এরপর দেখো বিস্তারণ অথবা লন্ডন বল। লন্ডন বল হচ্ছে কোনো ক্ষণস্থায়ী ডাইপোলকে প্রভাবিত করে একটা আবিষ্ট ডাইপোল সৃষ্টি করে। আচ্ছা ক্ষণস্থায়ী ডাইপোল মানে কি, যে ধরো অক্সিজেন এবং হাইড্রোজেন যে ব্যাপারটা ছিল, অক্সিজেন একটা স্থায়ী ডাইপোলই বলা যেতে পারে, মানে সে সবসময় মানে অক্সিজেন সে সবসময় এরকম টান দিতে হচ্ছে, সেটা স্থায়ী ডাইপোল। এখন ধরো তুমি কোনোভাবে একটা ক্ষণস্থায়ী ডাইপোল, মানে যে একটু একটা ডাইপোল সৃষ্টি করছিল ওরকম একটা ক্ষণস্থায়ী, সে একটু পর তার মধ্যে চাষটা চলে যেতে পারে। তো একটা ক্ষণস্থায়ী ডাইপোল যখন একটা অপোলার অণুকে, মানে অপোলার মানে কি, তার মধ্যে কোনো ধরনের পোলারিটি নেই, ঠিক আছে, ধরো যে পিএইচডি কথা চিন্তা করতে পারো, পিএইচডি কথা সে একটা অপোলার অণু, তার মধ্যে কোনো ধরনের পোলারিটি নেই, তুমি একটা ক্ষণস্থায়ী ডাইপোলকে আচ্ছা তুমি একটা ক্ষণস্থায়ী ডাইপোলকে একটা অপোলার অণুর কাছাকাছি আনছো, এর ফলে ওখানে কিছু আবিষ্ট ডাইপোল সৃষ্টি হচ্ছে, ওটাকে আমরা বলবো লন্ডন বল বা বিস্তারণ বল। আমি মনে রাখতাম যে সে কিছুটা চার্জ একটা অপোলার অণুকে দান করেছে, বিস্তার করে দিচ্ছে, এই জন্য তাকে আমরা কি বলবো, বিস্তারণ বল বা লন্ডন বল, ঠিক আছে। আচ্ছা লাগবে না, জাস্ট মানটুকু জানলেই ইনাফ তোমার জন্য। এখন এখানে কিছু লাগবে, সেটা হচ্ছে হ্যালোজেন সদস্যদের গ্যাসীয় তরল ও কঠিন ভৌত অবস্থা বিস্তারণ বল প্রভাবিত হয়, ঠিক আছে। আরেকটা কি লাগবে যে বিস্তারণ বলের প্রভাবে ন্যানো স্কেলে সূক্ষ্ম গুড়া সাসপেনশন তৈরি করে, যেমন বোল সাসপেনশন। আচ্ছা এখন আমাদের সিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা তোমাদের লাগবে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন কি, নামের মধ্যেই বলছে হাইড্রোজেন বন্ধন কি, হাইড্রোজেন দ্বারা তৈরি বন্ধন। তো হাইড্রোজেন বন্ধনটা হচ্ছে কি, আসলে হাইড্রোজেন পরমাণু ও নিঃসঙ্গ ইলেকট্রন যুক্ত অধিক তড়িৎ ঋণাত্মক ছোট আকারের পরমাণু যেমন নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এর মধ্যে বন্ধন তৈরি করা হচ্ছে, অধিক পোলার হয়, এবং এদেরকে আমরা কি বলছি, মোটামুটি হাইড্রোজেন বন্ধন বলছি। তাহলে হাইড্রোজেন বন্ধন কাদের মধ্যে মানে গঠন করার শর্ত কি, হাইড্রোজেন বন্ধন অধিক তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে এবং ছোট আকারের মৌল, যেরকম ধর নাইট্রোজেন।
নাইট্রোজেন তৈরি কত 3, কিন্তু সে একটা ছোট একটা মৌল, তাই না? দ্বিতীয় পর্যায়ে পিচ্ছে একটা মৌল। ফ্লোরিন তৈরি সবচেয়ে বেশি 4, এবং সেও একটা ছোট মৌল, একদম দ্বিতীয় পর্যায়ে লাস্টে মৌল ছোট মৌল। অক্সিজেন 3.5, সেও একটা ছোট মৌল, ঠিক আছে? তো এগুলোর মাধ্যমে দেখো কিভাবে বন্ধন তৈরি করতেছে। দেখো হাইড্রোজেন ফ্লোরাইডের কথা আমরা নরমালি জেনে আসি, হাইড্রোজেন ফ্লোরাইড কেমনে গঠন হবে। হাইড্রোজেন ফ্লোরাইড হচ্ছে হাইড্রোজেন একটা ইলেকট্রন দিবে, আর ফ্লোরিন হচ্ছে এখান থেকে একটা ইলেকট্রন নিবে, নিয়ে হচ্ছে সে মোটামুটি একটা হাইড্রোজেন ফ্লোরাইড বন্ধন গঠন করছে। কিন্তু আসলে বন্ধনটা কিরকম হয় দেখো, এখানে এই হাইড্রোজেনটা ফ্লোরিনের সাথে ডিরেক্ট বন্ধন তৈরি করছে। তারপর দেখো এই ফ্লোরিনটা এই হাইড্রোজেনটা হাইড্রোজেন বন্ধন তৈরি করছে, কারণ সে অধিক তড়িৎ ঋণাত্মক, ঠিক আছে? তড়িৎ ঋণাত্মক করার কারণে সে ওকে নিজে থেকে টানতেছে। আচ্ছা, ফলে দেখো বন্ধনটা কিরকম হচ্ছে, এখানে একটা ডিরেক্ট বন্ধন, এখানে একটা হাইড্রোজেন বন্ধন, এখানে একটা সমযোজী বন্ধন, এখানে একটা হাইড্রোজেন বন্ধন, এখানে একটা সমযোজী বন্ধন, এখানে আবার কেউ একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হবে, ঠিক আছে? সাউন্ডটা আমার এখানে ক্লিয়ার? এখন তোমাদের এখানে কি সমস্যা হচ্ছে আমি বলতে পারতেছি না। আচ্ছা দেখো, এখন অক্সিজেনের ক্ষেত্রে এই একটা অক্সিজেন পরমাণু, এই একটা অক্সিজেন পরমাণু, এদের মধ্যে সরি এই একটা পানি পরমাণু, এটা হচ্ছে একটা পানি পরমাণু। এখন এদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হচ্ছে, কারণ কেন? কারণ ওই যে অক্সিজেন বেশি তৈরি ছিল, সে হচ্ছে ওকে নিজে থেকে টানতেছে, এর ফলে কি হচ্ছে এখানে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হচ্ছে। তাহলে দেখো এই পানির অণু এবং এই পানির অণু এখানে কি হচ্ছে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হচ্ছে। এখন এটা একটা প্রশ্ন যে পানি কেন তরল হয়, পানি কোন বন্ধনের জন্য তরল হয়? তো দেখো পানি আসলে এই হাইড্রোজেন বন্ধনে তরল হয়। কেন? দেখো এই হাইড্রোজেন বন্ধনটা খুব দুর্বল একটা মৌল, তুমি চাইলে কি ইজিলি ভাঙতে পারবে, ঠিক আছে? এবং সে একটু মোটামুটি একটু দূরে দূরে থাকে। তো তরলের ক্যারেক্টারিস্টিক্স কি, তাকে তুমি ইজিলি ভাঙতে পারবা, বা তাকে খুব তাড়াতাড়ি ডিসলভ করতে পারবা, তার পজিটিভ এবং নেগেটিভকে তুমি ডিসলভ করে মিক্স করতে পারবা। তারপর হচ্ছে দূরে দূরে থাকে, তো এই জন্য আমরা বলতে পারি হাইড্রোজেন বন্ধনের জন্য হচ্ছে পানি তরল হয়। আচ্ছা দেখো, এখন হচ্ছে আমরা মিথানলটা দেখবো। দেখো মিথানলে কি, এটা একটা মিথানল অণু, এটা একটা মিথানল অণু, এদের মাঝে দেখো এই যে ডিএল মাইনাস এবং ডিএল প্লাসের মধ্যে একটা দুর্বল হাইড্রোজেন বন্ধন তৈরি হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এই তিনটা एग्जांपल খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখানে মেইনলি দেখো এখানে এফএফ ফ্লোরিনের সাথে হাইড্রোজেন, এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন, এবং এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন, তুমি একটা নাইট্রোজেনের সাথে যোগ দিলেও সমস্যা নেই। এখানে তোমাকে দেখাচ্ছি কি এই শক্তি মাত্রা কিরকম হবে। সবচেয়ে বেশি তৈরি যেহেতু ফ্লোরিন, তাহলে ফ্লোরিনের সাথে সবচেয়ে বেশি শক্তিশালী বন্ধন তৈরি করবে। তারপর হচ্ছে 3.5 যুক্ত অক্সিজেন, তার সাথে একটু কম কম্পারেটিভলি দুর্বল হাইড্রোজেন বন্ধন তৈরি করবে। আর নাইট্রোজেন হচ্ছে 3, তাহলে সে একটু কম তড়িৎ ঋণাত্মক, তাহলে তার সাথে আরেকটু দুর্বল মানে হাইড্রোজেন বন্ধন তৈরি করবে, ঠিক আছে? এখন দেখো একটা HF4 অণু অপর HF4 অণুর সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, তাই হাইড্রোজেন ফ্লোরাইডের স্ফুটনাঙ্ক হচ্ছে 90.5 ডিগ্রি সেলসিয়াস। এবং একটা পানির অণুর সাথে অপর 4টা পানির অণু, দেখো এখানে তুমি খেয়াল করো, এখানে একটা হাইড্রোজেন ফ্লোরাইডের সাথে এখানে একটা হাইড্রোজেন ফ্লোরাইড তৈরি হচ্ছে, কিন্তু তোমাকে এখানে যে একটা ছবি দিচ্ছে, একটা পানির অণুর সাথে বেসিক্যালি 4টা পানির অণু একসাথে যুক্ত হচ্ছে, ঠিক আছে? এর কারণে এখানে তোমাকে একটা আংশিক ছবি দিচ্ছে, কিন্তু এটা ওর ফুল ছবি, কিন্তু এখানে তোমার একটা আংশিক ছবি দিচ্ছে। এখানে কিন্তু এই পাশে এবং এই পাশে সে যুক্ত হতে পারতো। এর কারণে কি বলছে যে একটা পানির অণু একসাথে 4টা পানির অণুর সাথে যুক্ত হতে পারে, এই জন্য দেখা যায় যে এখানে অনেক বেশি বন্ধন হয়ে যাচ্ছে, যেগুলো ভাঙতে তোমাকে বেশি শক্তি দিতে হচ্ছে। এই জন্য পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু যেহেতু হাইড্রোজেন ফ্লোরাইড মোটামুটি একটা সরলরৈখিক গঠন, সেখানে তোমাকে কম হাইড্রোজেন বন্ধন ভাঙতে হচ্ছে, তাই সেখানে তোমার স্ফুটনাঙ্ক কত হবে 90.5 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? আচ্ছা তারপরে এরপরে তোমাদের লাগবে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন দুই প্রকার, একটা হচ্ছে আন্তঃআণবিক, একটা হচ্ছে অন্তঃআণবিক। হোয়াট ইজ আন্তঃআণবিক? আন্তঃআণবিক মানে হচ্ছে হাইড্রোজেন বন্ধন পাশাপাশি দুইটা বহু অণুর মধ্যে ঘটে থাকে, মানে দুই টাইপের দুটো অণুর মধ্যে ঘটবে এরকম। আর অন্তঃআণবিক মানে কি একই অণুর দুইটা পরমাণুর মধ্যে হচ্ছে হাইড্রোজেন বন্ধন গঠন হবে। এখন एग्जांपलটা ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় কি পরীক্ষার মধ্যে আমরা প্যানিক করে পেঁচাই ফেলি, পেঁচানোর কিছু নেই, খুব রিল্যাক্স থাকবা, সবসময় মনে রাখবা অন্তর আর আন্তঃওয়ার্ডটা মানে আন্তঃ সবসময় মনে রাখবে কি, যেমন ধরো যে ইন্টার স্কুল কম্পিটিশন মানে কি ওই এরিয়ার যতগুলো স্কুল আছে ওই স্কুলগুলোর মধ্যে একটা আন্তঃক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আর অন্ত মানে কি, অন্ত মানে হচ্ছে ভিতরে, মানে নিজের স্কুলের ভিতরে সেকশনগুলোর মধ্যে একটা ক্রীড়া প্রতিযোগিতা এরকম, ঠিক আছে? তাহলে দেখো আন্তঃ কারা কারা দিচ্ছে, দেখো হাইড্রোজেন ফ্লোরাইড, H2O, অ্যালকোহল মানে মিথানল, বেসিক্যালি ফেনল এরা। আর অন্তঃআণবিক কারা দিচ্ছে, দেখো অর্থোনাইট্রোফেনল। অর্থোনাইট্রোফেনল মানে কি, অর্থ প্যারা মেটা, এগুলো তোমরা অর্গানিক কোর্স তোমরা তো জানো এখন অর্থ প্যারা মেটা কি। আচ্ছা অর্থোনাইট্রোফেনলের OH এবং NO2 এর মধ্যে, এখন এগুলো আমি পরবর্তীতে দেখবো, এবং স্যালিসাইলডিহাইডের কিভাবে হচ্ছে আমরা পরে ছবি দেখি আরো ভালো বুঝবো। দেখো এটা হচ্ছে আমার ফেনলের মধ্যে আন্ত মানে কি, যে দেখো এটা হচ্ছে আমার একটা ফেনল পরমাণু, এটা হচ্ছে আমার একটা ফেনল পরমাণু, ঠিক আছে? দুইটা ফেনল পরমাণু মাঝখানে এই যে ডট ডট করে হাইড্রোজেন বন্ধন, তাহলে দুইটা পরমাণুর মাঝখানে বন্ধনের জন্য আমরা তাকে কি বলতেছি, আন্তঃআণবিক বন্ধন। আর দেখো এটা হচ্ছে আমার অ্যাসিটিক অ্যাসিডের একটা বন্ধন রাখতেছে,
অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে দেখো এখানেও কি এইটা একটা অ্যাসিটিক অ্যাসিড, এটা একটা অ্যাসিটিক অ্যাসিড, এদের মাঝখানে বন্ধন, ঠিক আছে। এখন দেখো অন্ত আণবিকের ক্ষেত্রে এটা পুরোপুরি নিজেরা একটা যৌগ, এখানে কিন্তু অন্য কোনো যৌগ নাই। এখানে এটা হচ্ছে তার মানে হাইড্রক্সিল মূলক, এটা হচ্ছে তার নাইট্রাল মূলক আর কি। তো দেখো এর মাঝখানে একটা বন্ধন, মানে একটা হাইড্রোজেন বন্ধন। তাহলে এই দেখো এটা কিন্তু নিজের যৌগের ভিতরেই একটা মানে কি বলবো একটা ওর সাথে একটা এনোটোর মধ্যে বন্ধন, এটাকে আমরা কি বলবো অর্থো নাইট্রো বন্ধন, ঠিক আছে। তারপরে দেখো এখানে দেখো সেম এর সাথে এর একটাই পরমাণু, এর ভিতরেই দেখো ওর সাথে COH এর সাথে OH এর মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন, তাহলে এটাকে আমরা কি বলবো অন্ত হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে। এগুলো কিন্তু एग्जांपल আসে এবং এগুলো ছবি আঁকা প্র্যাকটিস করবা, এগুলোর ফিগার আঁকা মাস্ট, ফিগার এখানে মাস্ট। এগুলো পরীক্ষার মধ্যে তোমাদের মধ্যে প্রশ্নের মধ্যে আসবে যে ধরো হাইড্রোজেন বন্ধন কয় প্রকার, বা এভাবে আসলে যে দুই ধরনের হাইড্রোজেন বন্ধন হচ্ছে ব্যাখ্যা করো খ নাম্বারের ক্ষেত্রে, তখন তোমাকে দুটো ফিগার রেখে ব্যাখ্যা করতে হবে। জাস্ট মুখের কথা লিখে আসলে মার্ক পাবা না, ঠিক আছে। আচ্ছা তো দেখো এখানে একটা খ নাম্বার আরিয়াল্লাহ প্রশ্নটা। আচ্ছা দেখো এখানে একটা খ নাম্বার আসে যে অর্থ নাইট্রোফেনল, এখানে যদি না প্রশ্নটা পরের প্রশ্নটা আছে, তাহলে আমি পরের প্রশ্ন থেকে দেখাই। এখানে অনেকগুলো, আচ্ছা এখানে একটা লাইন আছে আগে দেখে যে আমরা দেখো হাইড্রোজেন সালফাইড গ্যাস, হাইড্রোজেন সালফাইড কি গ্যাস, কিন্তু সেম ওয়াইজ H2 হচ্ছে তরল। কেন তরল এবং এটা কেন গ্যাস, কারণ কি, কারণ হাইড্রোজেন বন্ধন। H2 এর মধ্যে আমি একটুকে দেখলে সে কি করে, সে হচ্ছে হাইড্রোজেন বন্ধন তৈরি করে। হাইড্রোজেন বন্ধন খুবই দুর্বল একটা বন্ধন, এজন্য সে খুব ইজিলি ডিসলভ হতে পারে, তার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়, সে হচ্ছে একটা তরল। আর H2S কি, এদের মধ্যে কোনো হাইড্রোজেন বন্ধন নাই, তাই সে হচ্ছে গ্যাস। একদম ইজি অ্যানসার। আচ্ছা এরপর দেখো আরেকটা খ নাম্বার প্রশ্ন, যেটা হচ্ছে এই যে অর্থ নাইট্রোফেনলের গলনাঙ্ক হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াস, আর প্যারা সমাণু গলনাঙ্ক এরই মানে অর্থ সমাণু, এটা তো ছিল অর্থ সমাণু, আর ধরো প্যারা নাইট্রোফেনলের গলনাঙ্ক হচ্ছে 114 ডিগ্রি সেলসিয়াস। কেন, কারণ হচ্ছে অর্থ নাইট্রোফেনলের মধ্যে তোমার হাইড্রোজেন বন্ধন উপস্থিত আছে। হাইড্রোজেন বন্ধন খুব একটা দুর্বল বন্ধন, তাকে তুমি খুব ইজিলি ভাঙতে পারবা, তাই দেখো খুব ইজিলি 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে সে ভেঙে যাচ্ছে। কিন্তু প্যারা নাইট্রোফেনলের ক্ষেত্রে দেখো তার মধ্যে কোনো হাইড্রোজেন বন্ধন নাই, তাহলে সে খুব ইজিলি ভাঙবে না, তোমাকে তাকে ভাঙার জন্য অধিক তাপ দিতে হবে, প্রায় 114 ডিগ্রি সেলসিয়াস তাপ দেওয়ার পরে সে ভাঙবে। তাহলে একদম ইজি আনসার, হাইড্রোজেন বন্ধন আছে তাই ওর গলনাঙ্ক কম, হাইড্রোজেন বন্ধন নাই তাই ওর গলনাঙ্ক বেশি, ঠিক আছে। আচ্ছা তো এখানে তোমাকে যে আমরা কেউ দেখেছি হাইড্রোজেন বন্ধন শক্তি কত, 10 থেকে 40 কিলো জুল পার মোল। আচ্ছা এখন এখানে তোমার কিছু ব্যাখ্যা প্রশ্ন আছে, এগুলো তোমার রিডিং এগুলো বলা হয়েছে। আচ্ছা এই যে এখানে এগুলো দেখে নিবা। এরপরে আচ্ছা তো তোমার শরীরের মধ্যে আমাদের বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে তুমি যে প্রোটিন খাচ্ছ, কার্বোহাইড্রেট খাচ্ছ, এগুলোর মধ্যে কোন ধরনের বন্ধন আছে এবং হাইড্রোজেন বন্ধন আছে। এটা একটা এমসিকিউ আসে যে আমাদের বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে বন্ধন কোন ধরনের বন্ধন পাওয়া যায়, হাইড্রোজেন বন্ধন পাওয়া যায়, ঠিক আছে। একটু দেখে নিবা। আচ্ছা হাইড্রোজেন বন্ধনই মোটামুটি আজকে আমাদের লাস্ট টপিক ছিল। এখানে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে এখানে বরফের গঠনে কোথায় দেওয়া আছে। আচ্ছা এই দেখো এখানে হচ্ছে একটা প্রশ্ন আসে যে বরফ পানিতে ভাসে কেন, ঠিক আছে কেন, আর ধরো হচ্ছে এটা খুব আসে যে বরফ পানিতে ভাসে কেন। তারপর দেখো কেন ভাসে, বরফের গঠনটা আমরা একটু দেখি। বরফের গঠনটা বাসার মধ্যে 5 বার করে প্র্যাকটিস করবা, এটা কিন্তু পরীক্ষার মধ্যে অনেক আসে, 5 স্টার ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে। বরফের গঠনটা আসবে, দেখো তুমি বরফের গঠনের ক্ষেত্রে খেয়াল করো, এখানে একটা অক্সিজেন পরমাণু সে কিন্তু দুইটা ডিরেক্ট হাইড্রোজেন, দুইটা সমাজীয় বন্ধন তৈরি করবে, কিন্তু একটা অক্সিজেন পরমাণু দেখো দুই পাশে দুইটা হাইড্রোজেন বন্ধন তৈরি করতেছে, ঠিক আছে। এই জন্য দেখো বরফ খুব ইজি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে তুমি দিলে সে খুব ইজিলি গলে যাচ্ছে, এবং তার মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকার কারণে একটু দূরে দূরে থাকে এবং তাদের মধ্যে বন্ধনটা খুব হালকা হয়, এই জন্য দেখা যায় বরফ পানির মধ্যে ভাসে। এখানে খুব ডিটেলসে লিখছি, তোমরা এগুলো পড়বা। এন্ড অবশ্যই বরফের এই যে ক্যালাস গঠনটা, এটা বাসার মধ্যে 5 বার করে আঁকবা, এটা খুবই গুরুত্বপূর্ণ বরফের ক্যালাস গঠনটা, ঠিক আছে। এখানে কি হয়, অক্সিজেন দুইটা হাইড্রোজেন সমযোজী বন্ধন দুই ভাগে যুক্ত থাকে, আর অক্সিজেন দুইটা হাইড্রোজেন বন্ধন গঠন করে, গঠনের মাধ্যমে উপরে এবং নিচের সাথে যুক্ত থাকে। এটা বাসার মধ্যে কয়েকবার করে আঁকবা, ঠিক আছে। আচ্ছা সর্বাধিক 4টা হাইড্রোজেন বন্ধন তৈরি করে থাকে, এগুলো বাসার মধ্যে রিডিং দিবা এখানের মধ্যে। এরপরে বাকি টপিকগুলো আমাদের সব ফুল সিলেবাসের টপিক, যেগুলো তোমাদের এই সিলেবাসে লাগতেছে না, মন চাইলে একটু পড়ে নিতে পারো, আমি এগুলো পড়ে রাখছিলাম।
যারা হচ্ছে একটু আগে আগে রাখতে চাও তারা চেষ্টা করবো, ধরো যে কোনো চ্যাপ্টারে এই যে লাস্টে খুচরা পাঁচটা বাকি আছে এগুলো শেষ করে ফেলা ট্রাই করবা। আচ্ছা, তো এই সাথে তোমাদের সাথে আমার এই ক্লাস গ্যারান্টি ব্যাচের সব ক্লাস শেষ হইলো। সবাইকে অনেক অনেক শুভকামনা এইচএসসি এক্সামের জন্য। আবার হয়তো অন্য কোনো সময় দেখা হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা আর পড়াশোনা করবা। দেখা হবে। আসসালামু আলাইকুম।